অন্ধকারে ঢেকে থাকা শিবিরের কেন্দ্রে ছিল অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সুরক্ষিত একটা ল্যাব রুম, যেখানে মিস্টার চেনসিংকে বন্দি করে রাখা হয়েছে। ল্যাবের চারপাশে ভারী অস্ত্রধারী গার্ড আর স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা সক্রিয়। পুরো এলাকায় নজরদারি করার জন্য ড্রোন উড়ছিল। থারিনিয়াস আর আলবিরা গোপনে রাস্তার ছায়া থেকে ল্যাবের কাছাকাছি পৌঁছালো। থারিনিয়াস ফিসফিসিয়ে বলল, ওয়াংলি যা প্রযুক্তি ব্যবহার করছে সেটা আমাদের পরিকল্পনাকে জটিল করে তুলছে। আমাদের সাবধান থাকতে হবে। আলবিরা মাথা নাড়ল। তবে প্রিন্সের আদেশ অমান্য করার সুযোগ নেই, তাকে দ্রুত বের করতে হবে। আলবিরা প্রথমে একটা রূপালী ড্রাগনে ছোট আকার ধারণ করল আর ড্রোনগুলোকে বিভ্রান্ত করতে আকাশে উড়ে গেল। তার ডানাগুলোর ঝিলমিল আলো নজরদারির ক্যামেরাগুলোর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিল। এদিকে থারিনিয়াস নিজের ধূসর আঁশঢাকা মানবরূপে দ্রুত ল্যাবের দরজার কাছে পৌঁছালো। অভ্যন্তরে প্রবেশ করতে হলে দরজার নিরাপত্তা কোড প্রয়োজন ছিল। থারিনিয়াস তার একটি ড্রাগন প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে কোডটি হ্যাক করল। চলো, সে ফিসফিস করে আলবিরাকে বলল। তারা ল্যাবের ভেতরে প্রবেশ করল। মিস্টার চেনসিংকে একটা আধুনিক প্রযুক্তির বন্দি চেম্বারে রাখা হয়েছে। চারপাশে লেজার আর ইলেকট্রিক শক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। চেম্বারের ভেতরে মিস্টার চেনসিং অর্ধচেতন অবস্থায় পড়েছিলেন। আলবিরা দ্রুত নিজের ড্রাগন রূপে ফিরে এসে চেম্বারের বাইরের গার্ডদের আক্রমণ করল। তারা আধুনিক অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও আলবিরার ড্রাগন শিখার সামনে টিকতে পারল না। এদিকে থারিনিয়াস চেম্বারের প্রযুক্তিগত লক ভাঙার চেষ্টা করছিল। তাড়াতাড়ি করো থারিনিয়াস, আলবিরা গর্জে উঠল। আর 1 মিনিট দাও আলবিরা, এই প্রযুক্তি অনেক জটিল, থারিনিয়াস বলল। তার আঙুল দ্রুত ডিভাইসে চলল। অবশেষে লকের সিস্টেম খুলে গেল আর থারিনিয়াস চেম্বারের দরজা খুলে মিস্টার চেনসিংকে বের করল। চেনসিং দুর্বল কণ্ঠে বললেন, তোমরা তোমরা কারা? আমাকে কেন বাঁচাতে এলে? থারিনিয়াস সংক্ষিপ্তভাবে বলল, আপনাকে আমাদের প্রয়োজন, বাকিটা মাউন্টেন গ্লাস হাউসের ল্যাবে গিয়ে জানতে পারবেন। আলবিরা তখন দরজার সামনে এসে বলল, শত্রুরা দ্রুত এগিয়ে আসছে, আমাদের এখান থেকে বেরোতে হবে এখনই। থারিনিয়াস মিস্টার চেনসিংকে কাঁধে তুলে নিল। আমাকে শক্ত করে ধরে রাখুন। তারা বাইরে বেরিয়ে আসতেই থারিনিয়াস নিজের ড্রাগন রূপ ধারণ করল। বিশাল ধূসর ড্রাগনের পিঠে মিস্টার চেনসিংকে বসানো হলো। অন্যদিকে আলবিরাও ড্রাগন রূপে ফিরে এসে পেছনে পাহারা দিচ্ছিল। উড়ে চলো মাউন্টেন গ্লাস হাউসে, এখনই, থারিনিয়াস গর্জন করে বলল। আকাশে উঠতেই শত্রুর ড্রোন আর লেজার অস্ত্র তাদের লক্ষ্য করল। আলবিরা পেছন থেকে সেগুলো ধ্বংস করতে লাগল। মিস্টার চেনসিং ড্রাগনের পিঠে বসে থারিনিয়াসের শক্ত ডানার আওয়াজ শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন, আমি কোন রহস্যের মধ্যে জড়িয়ে পড়লাম। দীর্ঘ এক লড়াইয়ের পর তারা মাউন্টেন গ্লাস হাউসের নিরাপদ প্রান্তে পৌঁছালো। আলবিরা ও থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বলল, মিশন কমপ্লিট। অবশেষে থারিনিয়াস ও আলবিরা মিস্টার চেনসিংকে পুষ্পরাজ পাহাড়ে জ্যাসপারের ল্যাবে এনে রাখল। পাহাড়ের শিখরে নির্মিত কাচের দেয়াল ঘেরা ল্যাবটি ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে ভরা, যেখানে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক মোহময় পরিবেশ তৈরি করছিল। মিস্টার চেনসিংকে আরামদায়ক একটা চেয়ারে বসানো হলো। তার ক্লান্ত মুখ আর চোখে ছিল অসংখ্য প্রশ্ন। আলবিরা দ্রুত এক গ্লাস ঠান্ডা পানি এনে তার হাতে দিল। মিস্টার চেনসিং এক চুমুকে পানি খেয়ে কিছুটা স্বস্তি পেলেও মুখে চিন্তার রেখাগুলো অম্লান রইল। তিনি একটু জোরে শ্বাস নিয়ে বললেন, তোমরা আমাকে কেন বাঁচালে? তোমাদের উদ্দেশ্য কি? আর জানো কিভাবে আমি সেখানে বন্দী ছিলাম? থারিনিয়াস সামনে এগিয়ে এসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে, তবে এখনই নয়। আপনার শারীরিক অবস্থা ভালো হওয়া প্রয়োজন, ধৈর্য ধরুন। মিস্টার চেনসিং ভ্রুকুচকে বললেন, আমি ধৈর্য ধরব কিভাবে? তোমরা কারা? কি চাও?
এসব আমাকে এখনই জানতে হবে। আলবিরা তার পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আপনার সব প্রশ্নের উত্তর দেবেন আমাদের প্রিন্স জ্যাসপার অরিজিন। তিনি আসছেন। তার সাথে কথা বললেই সব কিছু স্পষ্ট হবে। চেনসিং একটু থেমে বললেন, জ্যাসপার, আমি তার নাম শুনেছি। সে কি সেই ড্রাগন প্রিন্স যে আমার নাতনিকে কিডন্যাপ করে কোথাও আটকে রেখেছে? থারিনিয়াস চোখ সরু করে বলল, আপনি যা শুনেছেন তার চেয়েও বেশি কিছু জানবেন। তবে এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রিন্স আসলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। চেনসিং তাদের দিকে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তিনি বুঝলেন এই দুই ড্রাগন তাকে আরও কিছু বলার জন্য প্রস্তুত নয়। তিনি অবশেষে মাথা নাড়লেন। ঠিক আছে, তাকে তাড়াতাড়ি আসতে বলো। জ্যাসপার ইতিমধ্যেই থারিনিয়াস ও আলবিরার পাঠানো সিগন্যাল পেয়ে গিয়েছিল যে তারা মিস্টার চেনসিংকে নিয়ে ল্যাবে পৌঁছেছে। সে নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা অনুভব করল, কারণ চেনসিংয়ের উপস্থিতি তার পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ ধাপ। ড্রাগনিজ শিখরের পাহাড়ি বাতাসের ঠান্ডা তার চামড়ায় লাগছিল, আর সেই মুহূর্তে সে দ্রুত নিজের জন্য প্রস্তুত হয়ে নিল। জ্যাসপার আজ তার প্রথাগত সাধারণ পোশাকের বাইরে কিছু বিশেষ পরিধান করার সিদ্ধান্ত নিল। সে একটা তুষার সাদা শার্ট পরল, যা তার প্রশস্ত কাঁধে নিখুঁতভাবে বসেছিল। শার্টের উপরে পরল একটা সাদা ব্লেজার, যার বুকের ডান পাশে আর বাম পাশে সোনালি সুতোয় বুনন করা ছিল ড্রাগনের মূর্তি। মূর্তিগুলো যেন প্রাণবন্ত ছিল, হালকা চাঁদের আলোয় চিকচিক করছিল তাদের প্রতিটা রেখা। ব্লেজারের বোতামগুলো ছিল ছোট রত্নখচিত, যা প্রতিটা চলাফেরায় দ্যুতি ছড়াচ্ছিল। নিজেকে আয়নায় এক ঝলক দেখে জ্যাসপারের একদম নির্ভুল মনে হলো। তার তীক্ষ্ণ চেহারা আর তীব্র ব্যক্তিত্বের সাথে এই পোশাকটা যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সে মৃদু হাসল আর নিচু গলায় বলল, আজ আমার দ্বিতীয় পরিকল্পনার প্রথম ধাপ পূরণ হবে। তারপর নিজের সবুজ চোখগুলো এক মুহূর্তের জন্য বন্ধ করে সে ড্রাগন রাজ্যের প্রতীক সম্বলিত একটা সিল্কের রুমাল তার ব্লেজারের ভেতর গুজে নিল। রুমালটি ছিল তার পিতার এক স্মৃতি, যা সে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করত। পাহাড়ের বাতাসে তার চুলের হালকা সোনালি আভা ঝলমল করছিল। সে দ্রুত ল্যাবের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপে তার আত্মবিশ্বাস আর শাসন ক্ষমতার ছাপ স্পষ্ট হচ্ছিল। ল্যাবের দরজার সামনে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। আলবিরা ও থারিনিয়াস তার অপেক্ষায় ছিল। তারা জ্যাসপারকে দেখে সম্মানসূচকভাবে মাথাটা নত করল। মিস্টার চেনসিং যে সেখানেই ছিল, জ্যাসপারের উপস্থিতি অনুভব করেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যাসপার ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে তার স্বাভাবিক তীক্ষ্ণ কণ্ঠে বলল, মিস্টার চেনসিং, আপনার অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তবে সময় মতো সব জানবেন। এখন আপনার আসল কাজ আগে জানাই। তার চোখে ছিল এক অমোঘ দৃষ্টি, যা চেনসিংকে অবচেতনে নিস্তব্ধ করে রেখেছিল। জ্যাসপার শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলতে শুরু করল, ওয়াংলি তার সীমা ছাড়িয়েছিল। তার পরিকল্পনাগুলো ধ্বংস করার জন্য আমাকে যা করতে হয়েছিল করেছি। অ্যাথেরিয়নকে তার চক্র থেকে মুক্ত করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন সে নিরাপদে আছে। আর ওয়াংলি, তার নিজের কর্মই তাকে ধ্বংস করেছে। চেনসিং কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে এক চিলতে তৃপ্তির ছাপ ফুটে উঠল। তার গভীর নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ওয়াংলি তার শাস্তি পেয়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারত। কিন্তু তিনি হঠাৎ জ্যাসপারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, তোমার কাছে একটা প্রশ্ন আছে। আমার নাতনি ফিওনার কি অবস্থা? সে কোথায়? তুমি ওর সাথে কি করেছো? জ্যাসপার গভীর এক দৃষ্টিতে মিস্টার চেনসিংয়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে মৃদু এক হাসি খেলল, তবে সে সেটা গোপন করার চেষ্টা করল। মনের ভেতর তার চিন্তার ঢেউ বয়ে গেল। এখনও তো তেমন কিছুই করিনি আপনার নাতনির সাথে গ্র্যান্ডফাদার ইন ল।
সময় হলে সবই করে নেব, মনে মনেই বলল। জ্যাসপারের ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু তার কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল, ফিওনা নিরাপদে আছে, পুষ্পরাজ পাহাড়ের গ্লাস হাউসে রয়েছে। আমি তাকে কিছুই করিনি, বরং তার নিরাপত্তা নিশ্চিত করেছি। সে সম্পূর্ণ নিরাপদ মিস্টার চেনসিং। চেনসিং ভ্রুকুচকে বললেন, তাহলে তুমি এখনো কেন তাকে ফিরিয়ে দাওনি আমার কাছে? কী কারণে তাকে নিজের কাছে আটকে রেখেছ? জ্যাসপার একদম ধীরস্থিরভাবে তার কথাগুলো মেপে মেপে বলল, আপনার নাতনি এখনো আমারই মিশনের গুরুত্বপূর্ণ অংশ। আমি ভেনাসে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে এখানেই থাকবে। তবে মনের ভেতর জ্যাসপার হাসল। তার মনের গভীরে একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। ফিওনার প্রতি তার যে আকর্ষণ তা সে অস্বীকার করতে পারছিল না, কিন্তু সেই সত্য চেনসিংয়ের সামনে প্রকাশ করা মানে মিশনের আগুনে আরও তেল ঢালা। জ্যাসপার আরও বলল, আমার সঙ্গে সে নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সময় হলে আপনি আবার কাছে পাবেন তাকে। কিন্তু এখন আমার মিশন সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন, আর আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য। চেনসিং কিছুক্ষণ নীরবে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকল। তার চোখে মিশ্র অনুভূতি। একদিকে নিজের নাতনির জন্য উদ্বেগ, অন্যদিকে ড্রাগন প্রিন্সের প্রতি অদ্ভুত এক বিশ্বাস জন্ম নিল। জ্যাসপার চেনসিংয়ের এই দ্বিধার সুযোগ নিয়ে নিজের মনের গোপন কথাটি মৃদুস্বরে বলে উঠল, যদিও সেটা চেনসিং শুনতে পাননি। আপনার নাতনিকে আমার জীবনেও ফিরিয়ে দেওয়ার ইচ্ছে নেই, কারণ সে আমার ভালোবাসা, আমার জীবন। তারপর জ্যাসপার বলল, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর আমি পরে দেব। এখন আপনার বিশ্রাম প্রয়োজন। আমাদের সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, আজকের মতো সবাই বিশ্রামে যাবে। আগামীকাল মিশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। থারিনিয়াস, আলবিরা, তোমরা ল্যাবের পাশে যে কক্ষটা রয়েছে সেখানে মিস্টার চেনসিংয়ের থাকার ব্যবস্থা করো। আলবিরার থারিনিয়াস সম্মতি জানিয়ে চলে গেল। তাদের যাওয়ার পর মিস্টার চেনসিং খানিকক্ষণ চুপ থেকে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, আমার নাতনিকে একবার দেখতে দেবে আমায়? আমি নিশ্চিত হতে চাই সে ভালো আছে। জ্যাসপার কিছুক্ষণ ভেবে নিয়ে ঠান্ডা অথচ দৃঢ়স্বরে বলল, থারিনিয়াস। থারিনিয়াস ফিরে তাকালো তার নির্দেশের অপেক্ষায়। যখন ফিওনা লিভিং রুমে থাকবে তখন সিসি ক্যামেরার লাইভ ফুটেজ মিস্টার চেনসিংকে দেখাবে, তবে সে যেন কেবল নির্ধারিত ফুটেজই দেখতে পায়। চেনসিং কিছুটা অপ্রসন্ন মুখে বললেন, লাইভ ফুটেজ সরাসরি দেখা কি অসম্ভব? জ্যাসপার দৃঢ়ভাবে বলল, আমার নিজের নির্ধারিত নিয়ম রয়েছে। মিশন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি ফিওনার সাথে সরাসরি দেখা করতে পারবেন না, আর আমি কাজের বিষয়ে কখনো কোনো আপোষ করি না। তাই এখন শুধু লাইভ ফুটেজেই সন্তুষ্ট থাকতে হবে। চেনসিং কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাসপারের তীক্ষ্ণ দৃষ্টি দেখে তিনি থেমে গেলেন। তার কণ্ঠে তেমন কিছু না বললেও মনের গভীরে তিনি বুঝলেন, জ্যাসপার কখনোই তার নিজের নিয়ম ভাঙবে না। প্রায় ভোরের আলো ফুটতে জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশ করল। সূর্যের প্রথম রশ্মি হালকা করে পুরো পরিবেশ আলোকিত করছে, কিন্তু জ্যাসপারের মন অতটাও শান্ত ছিল না। যখন সে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিল, হঠাৎই লক্ষ্য করল অ্যাথেরিয়ন ফিওনার কক্ষের দিকে যাচ্ছে। তার গতিবিধি কিছুটা সন্দেহজনক লাগলো জ্যাসপারের কাছে, তাই তার দিকে এক ঝলক নজর দিয়ে গম্ভীর কণ্ঠে ডেকে বলল, কী ব্যাপার অ্যাথেরিয়ন? এত সকাল সকাল ফিওনার কক্ষের কাছে কি করছো? অ্যাথেরিয়ন চমকে উঠে ফিরে তাকালো, মুখে অস্বস্তি ছড়িয়ে গেল। ওহ জ্যাসু ভাইয়া, আমি তো ফিওনাকে ডাকতে এসেছিলাম। সকাল হয়েছে, নাস্তা তৈরি করবে কিনা জানতে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এসে তার দৃষ্টি গভীর করে বলল, এভাবে মেয়েদের কক্ষে পারমিশন ছাড়া ঢোকা অন্যায়, জানিস না? এটা ভেনাস নয়, আর ফিওনা ড্রাগন গালও নয়। ও হিউম্যান গার্ল, আর ওর প্রাইভেসি বলে একটা কথা আছে।
আর কখনো এভাবে ওর কক্ষে যাবি না। অ্যাথিরিয়ন কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মাথা নিচু করে বলল, ঠিক আছে জ্যাসু ভাইয়া। তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। জ্যাসপার দরজার দিকে একবার নজর ফেলল। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল, আর জ্যাসপার ফিওনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। স্লাইডিং দরজার কাচের মাধ্যমে মৃদু আলোর ছটা পড়ছিল ফিওনার শান্ত মুখাব্বয়ে, যেন সকালের উজ্জ্বলতার সাথে মিশে এক নিঃশব্দ মাধুর্য তৈরি করছিল। তার নিঃশ্বাসের সুর ছিল সুরেলা, একরকম নীরব শান্তির অনুভূতি। এই দৃশ্য দেখে কিছু অজানা অনুভূতি জ্যাসপারের ভেতর গুমড়ে উঠল। এক ধরনের প্রোটেক্টিভ আবেগ যা সে আগে কখনো অনুভব করেনি। তার হাত থেকে স্মার্ট ঘড়িটা সরলভাবে আলো ছড়াতে লাগলো, আর প্রযুক্তির সহজ গতি অনুসরণ করে সে ফিওনার কক্ষের লক সিস্টেমে ছোটখাটো পরিবর্তন করে দিল। তার কাছে এটা কোনো সাধারণ কাজ ছিল না। এটা ছিল তার আর ফিওনার মধ্যে এক ধরনের অদৃশ্য চুক্তি, এক প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি বলছে, আমি ছাড়া আর অন্য কোনো পুরুষ তোমার কক্ষে প্রবেশ করতে পারবে না। এখন থেকে শুধুমাত্র অ্যাকোয়ারা আর আলবিরা ছাড়া কেউই ফিওনার কক্ষে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। দুপুরের দিকে ফিওনা চোখ খুলে ধীরে ধীরে মাথা তুলে বসে। ঘরটাতে সূর্যের আলোর মৃদু প্রতিফলন গ্লাস হাউসের কাচের দেয়ালে ছড়িয়ে পড়ছিল। তার শরীরের অস্বস্তি কাটেনি, তবে সে বুঝতে পারছিল না যে কেন এত বিশাল অস্থিরতা অনুভব করছে। তার মাথা ভারী, যেন কোনো অদৃশ্য চাপ তার উপর চাপিয়ে দিয়েছে। তবে যা সবচেয়ে অদ্ভুত তা হলো ফুলের প্রভাবে যা ঘটেছিল তার কিছুই তার মনে পড়ছে না। গন্ধ, রং, সুর সবকিছু যেন স্রেফ ধোঁয়ায় মিলিয়ে গেছে। তবে একটা অনুভূতি ছিল, এক ধরনের সন্ত্রস্ততা আর সেই অস্বস্তি ফিওনার ভেতরে গভীরভাবে ঢুকে গিয়েছিল। তার শরীরে একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল, যা আগে কখনোই সে অনুভব করেনি। কাল রাতে কি ঘটেছিল ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো। ফুলের প্রভাবের পর তার পুরো দেহে যে পরিবর্তন আসার কথা ছিল, সেই পরিবর্তনই কি ঘটেছে, অথবা কি এমন কোনো ঘটনা ঘটেছিল যা সে মনে রাখতে পারছে না? ফিওনা তার চোখ বন্ধ করে, গভীরভাবে শ্বাস নেয়। তার নাকের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, একটা পরিচিত ভারী কিন্তু মার্জিত ঘ্রাণ। সেটা ছিল জ্যাসপারের পারফিউমের গন্ধ, যেন তার শরীরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছে। এই গন্ধটি তাকে অস্থির করে তুলছিল, আর তার মনেও কিছু প্রশ্নের জন্ম দিচ্ছিল। তার শরীরের প্রতিটা অংশে যে অস্বস্তি অনুভব করছে তার সাথে এই গন্ধের অদ্ভুত সম্পর্ক ছিল। ফুলের প্রভাবে যে পরিবর্তন ঘটেছিল তাতে আরও একটা বিশাল প্রশ্ন উঠেছিল তার মনে। তার মানে কাল জ্যাসপার তার কাছে ছিল। কাল কি ঘটেছিল? ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো। তার মন একেবারে বিভ্রান্ত হয়ে উঠছিল, যেন কোনো কিছুই মনে করতে পারছে না। কিন্তু তার অনুভূতি তাকে কিছু একটা বলছিল। কাল রাতে কিছু একটা অন্যরকম ছিল, আর সেই অনুভূতি তার ভেতরে একটা অস্বস্তি তৈরি করছিল। ফিওনা নিজেকে শান্ত রেখে মনে মনে এক পরিকল্পনা আঁকতে লাগলো। জ্যাসপার তাকে কখনোই এখান থেকে বের হতে দেবে না, এটা সে জানে। আর যতদিন এখানে থাকবে ততদিন তার জন্য পরিস্থিতি আরও কঠিন হতে থাকবে। তার নিজের স্বাধীনতা হারানো একমাত্র পথ যখন বন্দী হয়ে যাওয়ার মতো লাগছিল, তখনই মনে হলো একটা সুযোগ পেলে সে পালিয়ে যেতে পারে। কিন্তু সেই সুযোগ কিভাবে আসবে? তার মন অ্যাথিরিয়নকে লক্ষ্য করে গড়ে তুলল এক কৌশল। ফিওনা নিজের কক্ষ থেকে বেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতেই লিভিং রুমের দিকে চোখ পড়ল তার। সেখানে অ্যাথিরিয়ন সোফায় বসে আধুনিক একটা ডিভাইসে গেমস খেলছিল। তার মুখে তেমন এক্সপ্রেশন ছিল না, শুধু গেমসে মনোযোগী হয়েছিল। গ্লাস হাউসের নীরবতায় ফিওনা বুঝে গেল বাকিরা কেউই হাউসে নেই, আর অ্যাকোয়ারা নিজের কক্ষে ঘুমোচ্ছে। ফিওনা এটাও জেনেছে অ্যাথিরিয়ন বর্তমানে ড্রাগন রূপ ধারণ করতে পারবে না। সে জানতো অ্যাথিরিয়ন তার প্রতি কিছুটা আগ্রহী, কিন্তু কিভাবে তাকে বাইরে নিয়ে যাবে সেটা ভেবে পরিকল্পনা করছিল।
ফিওনার মনে হলো আজকের দিনটায় যদি সে নিজের আকর্ষণ দেখিয়ে অ্যাথিরিয়নকে কাবু করতে পারে তবে তাকে বাইরে বের হওয়ার সুযোগ করে দিতে পারবে। ফিওনা ঠিক করলো তাকে এই মুহূর্তে তার প্রতিক্রিয়া ও আদরে ব্যবহার দিয়ে ফাঁদে ফেলবে। অ্যাথিরিয়ন এখনও সোফায় বসে ভিডিও গেমের স্ক্রিন দেখছিল, কিন্তু তার চোখের কোণে ফিওনার গলাযুক্ত হাসি ধরা পড়ল। সে একটু ধীরগতিতে এগিয়ে গিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, রিয়ন, কি করছো? জানো, কালকে পাহাড়ে ঘুরে আমার অনেক ভালো লেগেছে। গ্লাস হাউসে কেউ নেই, এখন চলো তুমি আর আমি একা পাহাড়ের বাগানে যদি একটু ঘুরে আসি। অ্যাথিরিয়ন তার কথা শুনে গেমের দিকে একবার তাকালো। ফিওনার প্রতি তার আগ্রহ বাড়ছিল। তার মনেও কিছু একটা অজানা আকর্ষণ উকি দিয়ে উঠল। সে তার স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফিওনার দিকে তাকালো, যেন একটু ভেবে দেখল। ফিওনা আরও এক ধাপ এগিয়ে এসে তার চোখে চোখ রাখল। তার ভেতর একরকম আবেদন ছিল, একটা বিনয়ের সাথে তবে শক্তিশালী আবেদন। যদি তুমি না চাও তাহলে বাদ দাও, কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর। আর একটু ঘুরে এলে কিছুটা শান্তি পাওয়া যেত, ফিওনা কোমলভাবে বলল। অ্যাথিরিয়ন তার গেমটি পাশের টেবিলের উপর রাখল। তার চোখে এক ঝলক সিদ্ধান্তের ছাপ ফুটল। সে হেসে বলল, ঠিক আছে, তোমাকে বাগানে নিয়ে যেতে হবে তো চলো, আমি তোমাকে আজকে পুরো পাহাড়টা ঘুরিয়ে দেখাবো। ফিওনা ভেতরে ভেতরে আনন্দিত হলো। অ্যাথিরিয়ন একটা মৃদু হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। ফিওনা লক্ষ্য করল অ্যাথিরিয়ন একটা পাসকোড দিয়ে দরজা খুলে ফেলল। তাহলে চলো ফিওনা, বলল অ্যাথিরিয়ন। আজকের দিনের সবচেয়ে সুন্দর সময় আমরা একসাথে কাটাবো। ফিওনা তাড়াতাড়ি বাইরে পা রাখল। এই মুহূর্তে তার মনে হলো অ্যাথিরিয়নকে বিশ্বাসযোগ্যভাবে মুগ্ধ করা সম্ভব হয়েছে। সে এখন পাহাড়ের বাগানে যেতে প্রস্তুত। কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অ্যাথিরিয়নকে তার পিছু টেনে আনার জন্য যেভাবে প্রলুব্ধ করা গেছে। অ্যাথিরিয়ন তাকে নিরাপদে বাগানে নিয়ে যাবে, কিন্তু ফিওনার ভেতরেও এক নতুন পরিকল্পনা পাকা হতে শুরু করেছে। এটা শুধু শখ নয়, এক নতুন সুযোগ, যাতে সে নিজের স্বাধীনতা ফিরে পেতে পারে। ল্যাবের বড় কনফারেন্স রুম, আলো কিছুটা কম, সব কিছু গম্ভীর এবং শুনশান। যেখানে বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ যাত্রা আর পৃথিবী ও ভেনাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। জ্যাসপার সোজা হয়ে বসে আছে। তার সোজা আর গম্ভীর চেহারায় এক ধরনের সংকল্প স্পষ্ট। আলবিরা আর থারিনিয়াস তার পাশে বসা, তাদের মুখাবয়ব অন্ধকারাচ্ছন্ন। মিস্টার চেনসিং শান্তভাবে রুমে প্রবেশ করে আর একটা বড় টেবিলের কাছে গিয়ে বসে। তার চোখে একটা আগ্রহী দীপ্তি। জ্যাসপার ধীরে ধীরে মিস্টার চেনসিংকে তার দ্বিতীয় মিশনের উদ্দেশ্য জানাতে শুরু করল। তার কণ্ঠস্বরে চরম গুরুত্ব রয়েছে, কারণ এই মিশন ভেনাসের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মিস্টার চেনসিং, আমরা এখন ভেনাসের এক নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছি। তার জলবায়ু অত্যন্ত বিপর্যস্ত হয়ে গেছে। গ্রহটি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। যদি আমরা তাড়াতাড়ি প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতে না পারি তবে সব কিছুই শেষ হয়ে যাবে। জ্যাসপার বলল, চোখে কঠোরতা ছিল। পৃথিবী থেকে এসব উপাদান সংগ্রহ করতে হবে। চেনসিং প্রশ্ন করল। তার গলাতে যথেষ্ট আগ্রহ ছিল, কারণ পৃথিবী সম্পর্কে তার জ্ঞান ছিল বিশাল। হ্যাঁ, পৃথিবী থেকে বিভিন্ন খনিজ আর অন্যান্য উপাদান সংগ্রহ করতে হবে, তবে এটা সহজ হবে না, জ্যাসপার বলল। পৃথিবীতে আছে কিছু রক্ষক মনস্টার, যারা আমাদের পথ আটকে দেবে। আপনার সাহায্য ছাড়া এই মিশন সফল হওয়া অসম্ভব। চেনসিং তখন তার ফাইল খুলে কিছু নোটস নিল আর বলল, আমি জানি পৃথিবীর রক্ষক মনস্টারদের সম্পর্কে তাদের শক্তি আর পদ্ধতি আমি পর্যবেক্ষণ করেছি, তবে সেটা মোকাবেলা করা সহজ হবে না। জ্যাসপার এক মুহূর্ত থেমে গেল, তারপর মাথা নেড়ে বলল, আপনার গবেষণা গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর সম্পর্কে আপনি আমার চেয়ে ভালো জানেন।
মিস্টার চেনসিং তখন তার রিসার্চ নোটের পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে থাকেন। তার চোখে এক ঝলক চিন্তা ফুটে ওঠে এবং সে বলতে শুরু করে, প্রথম উপাদান অক্সিজেন, যা ভেনাসের বায়ুমণ্ডলে কমে যাচ্ছে। তাকে সংগ্রহ করতে হবে পৃথিবীর কিছু বিশেষ জঙ্গলে। কিন্তু সেখানে রয়েছে এনার্জি ভাইন, একটা উদ্ভিদ যা শক্তিশালী শিকল দিয়ে আমাদের আটকে দিতে পারে। এটার বিরুদ্ধে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাহলে অক্সিজেন সংগ্রহ করতে হলে আমাদের এনার্জি ভাইনের সাথে মোকাবেলা করতে হবে। জ্যাসপার সংক্ষেপে বলল। আর কি? দ্বিতীয় উপাদান থার্মাল স্টেবিলাইজার। পৃথিবীর আর্কটিক অঞ্চলে এই উপাদান পাওয়া যায়, তবে সেখানে রয়েছে আইস গারগয়েল, বিশাল বরফের প্রাণী। তার শক্তিশালী আক্রমণ থেকে বাঁচতে হবে। চেনসিং বলল। তার চোখে একটা দ্বিধা ছিল, কিন্তু সে জানত এভাবেই চলতে হবে। আইস গারগয়েল? থারিনিয়াস মন্ত্রমুগ্ধ হয়ে বলল। তাদের শক্তি খুবই বিপজ্জনক। সঠিক, চেনসিং স্বীকার করল। আর পরবর্তী উপাদান হাইড্রোজেন, যা পৃথিবীর মহাসাগরের গভীরে রয়েছে। সেখানে রয়েছে অ্যাকোয়া টাইটান, বিশাল জলদানকারী মনস্টার, যারা জল সংগ্রহকারী যানকে ধ্বংস করতে পারে। কিন্তু এটি সংগ্রহ না করলে ভেনাসে পানির সংকট আরও বাড়বে। আমরা এই সমস্ত মনস্টারদের মোকাবেলা করতে পারব, কিন্তু তাদের শক্তি সম্পর্কে ভালোভাবে জানলে আমাদের জন্য সুবিধা হবে, জ্যাসপার বলল। আমার ধারণা আপনি এসব বিষয়ে বেশ ভালোভাবেই জানেন, তাই আপনার গবেষণার দিক থেকেও গুরুত্বপূর্ণ হবে। নিশ্চয়ই, চেনসিং ধীরে ধীরে জানালো। তবে আমাদের শুধু জানলেই হবে না, আমাদের তৎপরভাবে কাজ করতে হবে, কারণ প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পরিকল্পনা শুরু করতে হবে। আমরা প্রস্তুত হব, জ্যাসপার দৃঢ়কণ্ঠে বলল। মিস্টার চেনসিং তার ফাইল থেকে একটা ম্যাপ বের করে টেবিলের উপরে রেখে বলল, অক্সিজেন সংগ্রহের জন্য আমি যে জায়গাটি চিহ্নিত করেছি তা হলো পৃথিবীর আর্কটিক অঞ্চলের উত্তরাংশ, যেখানে বিশাল বরফ শৃঙ্গ এবং গভীর গহ্বর রয়েছে। ওই অঞ্চলে এনার্জি ভাইন উদ্ভিদটি পাওয়া যায়, যা অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। জ্যাসপার চুপচাপ ম্যাপের দিকে তাকিয়ে রইল। তার মুখাবয়বে কোনো আবেগ ছিল না। সে জানত এই মিশনটি সহজ হবে না, কিন্তু ভেনাসের ভবিষ্যৎ নির্ভর করছে এর সফলতার উপর। তার চোখে একটা তীক্ষ্ণ আলোর ঝিলিক দেখা গেল যখন সে সোজা হয়ে বলল, আমরা কাল এই মিশনের জন্য রওনা দেব। সেখানে অনেক বিপদ থাকতে পারে, কিন্তু এটাই আমাদের একমাত্র সুযোগ। থারিনিয়াস, যে একপাশে বসেছিল, মুখ চেপে ধরে মুচকি হাসল। আর্কটিক, সেখানে তাপমাত্রা বিপজ্জনক হতে পারে, আর যদি এনার্জি ভাইন আমাদের রক্ষা না করে, তাহলে আমরা ওদের সঙ্গে মোকাবেলা করব, জ্যাসপার ঠান্ডা কণ্ঠে বলল। আমরা জানি পৃথিবীর জলবায়ু পরিস্থিতি খুবই তীব্র। আমাদের শক্তি আর কৌশল মেশাতে হবে। ঠিক, চেনসিং বলল। এই জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের শক্তিশালী যান প্রয়োজন হবে, আর যাত্রাপথেও বিপদ আসতে পারে। আর্কটিক অঞ্চলে জটিল বায়ুপ্রবাহ আর বরফের স্তূপ থাকতে পারে, যা তোমাদের বাধা সৃষ্টি করবে। আমরা প্রস্তুতি নিয়েই বের হব, জ্যাসপার বলল। বিষয়টি গুরুত্বপূর্ণ, সুতরাং কোনো ছাড় দেওয়া যাবে না। চেনসিং তারপর অন্য কিছু নোট পড়তে থাকল এবং বলল, এনার্জি ভাইনটি সংগ্রহের পর আমি অন্য উপাদানগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুসন্ধান করব। আমি নিশ্চিত সব কিছু সংগ্রহ করা গেলে ভেনাসের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তাহলে কালই আমরা রওনা দেব, জ্যাসপার বলল। আর তারপর আলবিরাও থারিনিয়াসের দিকে তাকিয়ে নির্দেশ দিল, সবাই প্রস্তুত থেকো। মিস্টার চেনসিং সরে গিয়ে ম্যাপের জায়গাগুলো চিহ্নিত করে লিখল আর বলল, অক্সিজেন সংগ্রহ করা প্রথম লক্ষ্য, তবে এটা শুধুমাত্র প্রথম ধাপ। পরবর্তী উপাদানগুলোর জন্য আমাদের আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। জ্যাসপার মাথা নেড়ে বলল, প্রথম পদক্ষেপই সবচেয়ে কঠিন, তবে এটা সফল হলে অন্যগুলো সোজা হবে। পাহাড়ের বাগানে হালকা বাতাস বয়ে যাচ্ছে,
আর আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। ফিওনা আর অ্যাথেরিয়ন একসাথে হাঁটছে, মাঝে মাঝে হাসছে ও কথা বলছে। ফিওনার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, একটা সুযোগ পাওয়া, যাতে সে পালাতে পারে। ফিওনা বেশ কিছুক্ষণ আনন্দে থাকলো, যখন একটা আকাশি রঙের খরগোশ তার সামনে দৌড়ে বেড়াচ্ছিল। তার চোখে নতুন আশা দেখা দিল, আর সে জানতো এটা একটা সুযোগ, একটা পালানোর উপায়। রিয়ন, দেখো কি সুন্দর খরগোশটা, আমার লাগবে, ধরে আনো ওকে। ফিওনা রোমাঞ্চিত কণ্ঠে বলে ওঠে। অ্যাথেরিয়ন, যার মনোনিবেশ ছিল খরগোশের গতিতে, হাত বাড়িয়ে খরগোশটি ধরতে গেল। ফিওনা জানতো অ্যাথেরিয়ন তার পেছনে ছুটে গিয়ে তাকে তাড়া করবে, আর সেই সময়টুকুই সে ব্যবহার করবে। এক মুহূর্তের মধ্যে ফিওনা ছুটে যায় পাহাড়ের বিপরীত দিকে। পাহাড়ের বুক চিরে দ্রুত পা চালায়, যেন কোনো কিছু তাকে থামাতে না পারে। অ্যাথেরিয়ন খরগোশটির পিছু নেওয়ার জন্য ছুটতে ছুটতে কিছুটা দূরে চলে যায়। তার দৃষ্টি থেকে ফিওনা সরে গিয়ে দূরে চলে যেতে থাকে। ফিওনার পা তখন দ্রুত চলে। সে জানতো যদি একবার পাহাড় পেরিয়ে কোনো রাস্তায় পৌঁছাতে পারে, তাহলে সে মুক্ত হতে পারবে এই গ্লাস হাউসের চার দেয়ালের বাইরে। অ্যাথেরিয়ন খরগোশটি ধরার সময় বুঝতে পারল ফিওনা কোথাও হারিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সে অনুভব করল তার পেছনে কিছু ভুল হয়ে গেছে। তার চোখে প্রথমে বিভ্রান্তি দেখা দিল, পরে তা আতঙ্কে পরিণত হলো। ফিওনা! অ্যাথেরিয়ন চিৎকার করল চারদিকে ঘুরে ঘুরে। তবে ফিওনা অনেক দূরে চলে গেছে। অ্যাথেরিয়ন দ্রুত ফিরে গ্লাস হাউসের দিকে পা বাড়ালো। তবে তার মনে একটাই চিন্তা ছিল, জ্যাসপারকে কি জবাব দেবে এখন? পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসা ঠান্ডা বাতাস ফিওনার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। গ্লাস হাউস থেকে পালিয়ে আসার উত্তেজনায় তার হৃদস্পন্দন তীব্র। চারপাশে পাহাড়ের জঙ্গলের ঘনত্ব ক্রমেই বাড়ছে। তার পায়ের নিচে পাতা আর মাটির সোদা গন্ধ তাকে আরও তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ফিওনা ইচ্ছে মতো দিক বেদিকভাবে দৌড়াচ্ছে। তার মনে একটাই চিন্তা, এই পাহাড়ের জঙ্গল পেরিয়ে তাকে একটা কাঁচা রাস্তায় পৌঁছাতে হবে। সে জানে সময় খুব কম। জ্যাসপার হয়তো ইতিমধ্যেই অ্যাথেরিয়নের কাছ থেকে খবর পেয়ে গেছে। এখন ওদের আসা শুধু সময়ের ব্যাপার। পাহাড়ি মাটির উঁচু নিচু পথ তাকে দমাতে পারছে না। সে দৌড়াচ্ছে এক অদম্য সাহসে, জঙ্গল আর ছায়ার মাঝে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। তার দৃষ্টি তখন সামনে, কিন্তু তার হৃদয় ভয় আর উত্তেজনায় কাঁপছে। শান্ত হ ফিওনা, কাঁচা রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়। সে নিজেকে সাহস দিচ্ছে। কখনো তার পা পিছলে যাচ্ছে কাদায়, কখনো ঝোপঝাড়ের কাঁটা তার কাপড় ছিঁড়ে দিচ্ছে, কিন্তু সে থামছে না। জঙ্গল যত গভীর হচ্ছে, আশেপাশে পাখির ডাক, পাতার মচমচ শব্দ আর বাতাসের শোষ আওয়াজ তাকে যেন আরো সতর্ক করে তুলছে। একসময় পাহাড়ের ঢাল কমতে শুরু করলো। ফিওনার মনে হলো সে সঠিক পথে আছে। সামনেই হয়তো সেই কাঁচা রাস্তা, যেখানে পৌঁছালে সে অন্তত কিছু এগিয়ে যেতে পারবে। কিন্তু তার মনে একটা ভয়ও আছে। ফায়ার মনস্টারটা যদি সত্যি আমার খোঁজ পেয়ে যায়, তাহলে? এই ভেবে তার বুকটা কেঁপে ওঠে। পেছন থেকে পাতার মচমচ শব্দ ভেসে এলো। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে পেছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। কেউ কি আমাকে অনুসরণ করছে? তার মনে হলো। সে দৌড়ের গতি আরও বাড়ালো। তার পা যেন আর টানছিল না, কিন্তু সে থামার কথা ভাবছে না। মাউন্টেন গ্লাস হাউস। গ্লাস হাউসের নিস্তব্ধতা ভেঙে অ্যাথেরিয়ন দ্রুত ভেতরে প্রবেশ করল। তার মুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ স্পষ্ট। অ্যাকোয়ারা তখনই তার দিকে তাকিয়ে বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। কি হয়েছে অ্যাথেরিয়ন? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? অ্যাকোয়ারা জিজ্ঞেস করল। ফিওনা। অ্যাথেরিয়ন কথাটা ঠিকভাবে বলতে পারছিল না। তার চোখে অপরাধবোধ ফুটে উঠছিল। ফিওনা কি করেছে, আর কোথায় ও? অ্যাকোয়ারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ফিওনা আমাকে ধোঁকা দিয়েছে, আমি জানি না কিভাবে। সে আমাকে খরগোশ ধরার কথা বলে পাহাড়ের বাগানে নিয়ে গেল।
আর আমি যখন সেই খরগোশের পেছনে ছুটছিলাম তখন সে পালিয়ে গেছে। অ্যাকোয়ারার চোখ বড় হয়ে গেল। তুমি কি বলছো অ্যাথিরিয়ন? ফিওনা পালিয়ে গেছে? তুমি কিভাবে এমন অসাবধান হতে পারলে? আমি বুঝতে পারিনি। সে এতটাই শান্তভাবে আমাকে ম্যানিপুলেট করলো যে আমি কিছু বোঝার আগেই সে গায়েব হয়ে গেল। এমন সময় গ্লাস হাউসের প্রবেশপথে ভারী পদক্ষেপের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্ত পরে জ্যাসপার প্রবেশ করলো। তার উপস্থিতি যেন পুরো ঘরটায় একটা ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে দিল। তার তীক্ষ্ণ চোখ দুটো অ্যাকোয়ারার অ্যাথিরিয়নের দিকে গেল। কি হয়েছে এখানে? তার গভীর কণ্ঠস্বর তাদের দুজনের মধ্যে স্নায়ুচাপ তৈরি করল। অ্যাকোয়ারা চুপ ছিল, কিন্তু অ্যাথিরিয়ন সংকোচ নিয়ে বলল, ফিওনা পালিয়ে গেছে জ্যাসু ভাইয়া। ও আমাকে ধোঁকা দিয়েছে। আমি আমি বুঝতে পারিনি। জ্যাসপারের মুখে একটা ক্ষীণ অথচ ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার চোখে যেন আগুন জ্বলছিল। তুই ওকে নিয়ে বাইরে গিয়েছিলি? কোন সাহসে আমার অনুপস্থিতিতে তুই আমার পারমিশন ছাড়া এই গ্লাস হাউসের মেন দরজার লক খুললি এথিরিয়ন? আমি বুঝতে পারিনি সে এমনটা করবে। ও আমাকে পুরোপুরি বিভ্রান্ত করেছিল, অ্যাথিরিয়ন তাড়াতাড়ি বলল। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিল। আমরা পৃথিবীতে কোনো খেলার জন্য আসিনি। আমি জানতাম সে একদিন চেষ্টা করবে পালানোর জন্য, কিন্তু তার এভাবে সফল হবে ভাবতে পারিনি। অ্যাকোয়ারা ততক্ষণে শান্ত হলেও গভীর চিন্তায় পড়ে গেছে। আমরা কি এখনই তাকে খুঁজতে যাব? না, জ্যাসপার তীক্ষ্ণ গলায় বলল। সে পাহাড়ার জঙ্গলের ভেতর একা, বেশিক্ষণ টিকতে পারবে না। আমি জানি কোথায় সে যেতে পারে। আমি একাই যাব ওকে আনতে। এবার সে বুঝবে পালানোর ফল কি হতে পারে। তার চোখে রহস্যময় এক দৃঢ়তা ছিল, যেন ফিওনার প্রতিটা পদক্ষেপ তার নজরেই আছে। অ্যাকোয়ারা হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তাহলে এতদিন যে ফিওনা আমার সঙ্গে বাইরে বেরিয়েছিল, তখন তো পালানোর কোনো ইচ্ছা প্রকাশ করেনি। হঠাৎ কেন এবার? জ্যাসপার তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। সেই চোখে রাগ, সন্দেহ আর হতাশা স্পষ্ট। তুমি কি ফিওনাকে কোনোভাবে ইঙ্গিত দিয়েছিলে যে অ্যাথিরিয়ন তার ড্রাগন রূপ নিতে অক্ষম? অ্যাকোয়ার একটু দ্বিধায় পড়লেও সত্য লুকিয়ে রাখতে পারল না। ধীরে ধীরে মাথা নাড়ল। আমি সরাসরি কিছুই বলিনি, কিন্তু হ্যাঁ, একবার কথোপকথনের সময় সে সেটা আন্দাজ করতে পারে এমন কিছু বলেছিলাম। জ্যাসপারের চোখ জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে উঠল। তবে সেই হাসি একটু বন্ধুত্বপূর্ণ ছিল না। সে ধীরে ধীরে বলল, যতটা বোকা মানবী ভেবেছিলাম ততটা তুমি নও ফিওনা। তুমি ধীরে ধীরে আমার প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছ। অনেক চালাক তুমি, তবে জানো না অতি চালাকের গলায় দড়ি। জ্যাসপার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। অ্যাকোয়ারা হতবাক হয়ে তার চলে যাওয়া দেখল। প্রিন্স, আপনি কি একা যাবেন? অ্যাকোয়ারা পিছু ডাকল। জ্যাসপার ফিরে তাকালো না, শুধু বলল, যে পথ সে নিয়েছে সেখানে তাকে খুঁজে পেতে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। অ্যাকোয়ার আর অ্যাথিরিয়ন নিজেদের মধ্যে চিন্তিত চোখে তাকালো। তাদের মনে হলো জ্যাসপারের এই কৌর্থ কেবল ফিওনার জন্য নয়, বরং তার নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও এতে জড়িত। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে। আকাশের রং কমলা আর বেগুনি মিশিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। ফিওনা দৌড়াতে দৌড়াতে হঠাৎই থমকে দাঁড়ালো। তার সামনে যে দৃশ্যটা উঠে এলো সেটা তার হৃদয়ে এক মুহূর্তে ধক করে উড়িয়ে দিল। তার সামনে আর কোনো রাস্তা নেই, শুধু বিশাল এক গভীর সমুদ্র। সমুদ্রের জল যেন দিগন্ত ছুঁয়ে গেছে, আর তার উপর পড়ন্ত সূর্যের আলো এক রূপালী আভা ছড়াচ্ছে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝে ফিওনার মনে একটাই উপলব্ধি হলো, সে পুরোপুরি আটকে গেছে। তার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। এতক্ষণ সে ভাবছিল দৌড়ে কোনো না কোনো নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে,
কিন্তু এখন বুঝতে পারল এই পাহাড় আসলে গভীর সমুদ্রের মাঝখানে অবস্থিত। এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ যার কোনো সহজ পথের মুক্তি নেই। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু ভয় তার মনকে গ্রাস করে ফেলল। আমি কি এখানে চিরতরে আটকে গেলাম? ফিওনা ফিসফিস করে বলল। পেছনে পাতার মচমচ শব্দ শুনে ফিওনা হঠাৎই পেছনে তাকালো। মনে হলো কেউ বা কিছু তার পিছু নিয়েছে। তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। এটা কি জ্যাসপার নাকি অন্য কেউ? সে জানতো জ্যাসপার যদি তাকে ধরে ফেলে তাহলে এবার তার শাস্তি হবে ভয়ঙ্কর। কিন্তু তার সামনে কোনো বিকল্প ছিল না। সমুদ্রের কোলাহল আর ক্রমাগত ঢেউয়ের আঘাত তার ভয়ের মাত্রা আরো বাড়িয়ে তুলল। এখন কি করব? ফিওনা নিজেকে জিজ্ঞেস করল, চারপাশে উপায় খুঁজতে খুঁজতে। কিন্তু গভীর জঙ্গলে তেমন পালানো সম্ভব ছিল না। এখানে মহাসাগর তাকে পথ দেখানোর পরিবর্তে আরো বেশি অসহায় করে তুলল। তার ভেতরের সাহস যেন ক্রমশই ক্ষয়ে যাচ্ছিল। ফিওনা ধীরে ধীরে পেছনের গাঢ় অন্ধকারের দিকে তাকালো। ফিওনা গভীর শ্বাস নিল। সামনে সমুদ্রের বিশাল জলরাশি, পেছনে এক অজানা অন্ধকার। তার ভেতরে আতঙ্কের ঢেউ উঠলেও সে এবার আরেকটা সিদ্ধান্ত নিল। মাউন্টেন গ্লাস হাউসে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। ফিওনা মনে মনে বলল, যতটা ভয়ঙ্কর জ্যাসপারই হোক এই জঙ্গলে হারিয়ে যাওয়ার চেয়ে ভালো। হয়তো একদিন জ্যাসপার তাকে মুক্তি দেবে। ফিওনা এবার উল্টো পথে হাঁটা শুরু করলো। পথ যতই অন্ধকার আর জটিল হোক না কেন তার মনে একটা বিশ্বাস গড়ে উঠেছে। সে যেন নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু তার চিন্তার মাঝেই হঠাৎ চারপাশ যেন থমকে গেল। চারদিকে এক অদ্ভুত নীরবতা। বাতাসটা যেন হঠাৎই ভারী হয়ে উঠল। তখনই সামনে এক বিকট শব্দে মাটি কেঁপে উঠল। এক বিশাল প্রাণী মাটি থেকে উঠে দাঁড়ালো, যেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা একটা মনস্টার কাঁকড়া। মনস্টার কাঁকড়াটা প্রায় 20 ফুট লম্বা আর প্রস্থে আরও বড়। এর গা কালো ধাতব বর্মে ঢাকা, যা সূর্যের আলোতেও চকচক করছে। এর পায়ের সংখ্যা বিশাল আর অদ্ভুতভাবে দ্রুত চলার জন্য তৈরি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর প্রিন্সার বা কাঁকড়ার বড় দুটি দাঁড়ার মতো হাত। প্রতিটা প্রিন্সার 8 ফুট লম্বা আর রক্তলাল রঙের, যেন শিকারকে এক মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এর চোখ দুটি লাল আর জ্বলন্ত অগ্নির মতো। এই মনস্টার কাঁকড়াটার নাম ক্রাবাথন। এটি সমুদ্র আর জঙ্গলের সীমান্তে রাজত্ব করে। এটি নিজের অঞ্চল ছাড়া অন্য কারো প্রবেশ সহ্য করে না। ফিওনা এক পা পিছিয়ে গেল। এটা কি? তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো। ক্রাবাথন হঠাৎ গর্জন করল, যার শব্দ যেন মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেল। ফিওনা নিজের কান চেপে ধরল, কিন্তু তারপরেই মনস্টার তার বিশাল প্রিন্সারগুলো সামনে নিয়ে আসলো। ফিওনার দিকে আঘাত করতে এগিয়ে এলো। প্রিন্সারটা এত দ্রুততার সাথে আসছিল যে ফিওনা কোনো মতে একপাশে লাফিয়ে পড়ে আঘাত থেকে বাঁচল। প্রিন্সারের আঘাতে মাটি গভীরভাবে কেঁপে উঠল আর বড় একটা গর্ত তৈরি হলো। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগলো। সে বুঝল এই কাঁকড়ার সাথে সরাসরি লড়াই অসম্ভব। সে দ্রুত কিছু একটা করতে হবে এটাই ভাবল। কিন্তু সমস্যা হলো পেছনে ফেরার পথও বন্ধ। এই ভয়ানক কাঁকড়াটা হয়তো আমাকে এখানেই শেষ করে দেবে, ফিওনা মনে মনে বলল। কিন্তু তার সাহস যেন এক মুহূর্তের জন্য হারালো না। কাঁকড়াটা আবার প্রিন্সার তুলে ফিওনার দিকে আঘাত করতে এগিয়ে এলো। এবার ফিওনা চিৎকার করে বলল, বাঁচাও। তখনই হঠাৎ দূর থেকে ঝড়ের মতো একটা আওয়াজ ভেসে এলো। এটা যেন বাতাস কেটে আসা কিছু। ফিওনা বুঝল হয়তো তার কণ্ঠস্বর কেউ শুনেছে। ফিওনার পা এগোতে পারছিল না। আতঙ্কে, ক্লান্তিতে আর হতাশায় সে মাটিতে পড়ে গেল। ক্রাবাথনের বিশাল প্রিন্সার আকাশে উঠে ফিওনার দিকে নামতে শুরু করলো। ফিওনা বুঝতে পারল এটাই হয়তো তার শেষ মুহূর্ত।
চোখ বন্ধ করে ফিওনা ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত মুক্তি পেলাম না, এটার হাতেই মরতে হবে। ঠিক তখনই বাতাস যেন কেঁপে উঠল। এক ভয়ঙ্কর গর্জন আকাশে ছেয়ে গেল। ফিওনা চমকে উঠলেও তার চোখ খুলতে সাহস হলো না। আকস্মিকভাবে চারপাশ যেন আলোতে ভরে গেল। একটা বিশাল আঘাতের শব্দে মাটি কেঁপে উঠল, যেন কোনো বিশাল কিছু ক্রাবথনের উপর ঝাঁপিয়ে পড়েছে। ফিওনা নিজের হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু চারপাশের আওয়াজ তাকে চোখ খোলার জন্য বাধ্য করল। চোখ খুলে ফিওনা প্রথমে কিছুই দেখতে পেল না, কারণ সামনে ধুলো আর বাতাস ঘুরছিল। ধীরে ধীরে ধুলো থিতিয়ে গেল, আর সে যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল। জ্যাসপার! কিন্তু এটি সেই জ্যাসপার নয়। ওর সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ড্রাগন জ্যাসপার। উচ্চতা ছিল কমপক্ষে 30 ফুট, আর তার গা থেকে যেন অগ্নিশিখার শক্তির ঢেউ বের হচ্ছিল। তার চকচকে স্কেলগুলো ধাতব সবুজ রঙের, আর চোখ দুটো ঠিক আগুনের মতো জ্বলছে। বিশাল ডানাগুলো আকাশকে ছুঁয়েছিল, আর তার লম্বা লেজটি কাঁকড়ার চারপাশে দুলছিল। ফিওনা জ্যাসপারের বিশাল মাথার দিকে তাকালো। জ্যাসপারের চোখ দুটো কর্ধে জ্বলছিল, আর তার পা দুটো এত বড় যে এক ঝটকায় মাটিকে চূর্ণ করতে পারে। কাঁকড়া ক্রাবাথন গর্জন করে প্রিন্সার তুলে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু জ্যাসপার তাকে এক মুহূর্তেরও সুযোগ দিল না। বিশাল এক থাবা দিয়ে সে ক্রাবাথনের একটা প্রিন্সার ধরে ছিঁড়ে ফেলল। তার গর্জনে চারপাশ যেন কেঁপে উঠল। ফিওনা তখনও মাটিতে বসেছিল। ধীরে ধীরে সে জ্যাসপারের মুখের দিকে তাকালো। সে এতদিন জ্যাসপারকে ভয় পেয়েছে, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো এই ড্রাগনটাই যেন তার রক্ষক। জ্যাসপার এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকালো। তার ড্রাগন রূপের আগুন মাখা চোখে অদ্ভুত কিছু ছিল। ফিওনা বুঝল সে নিরাপদ। জ্যাসপার তখন ড্রাগন রূপে কাঁকড়ার দিকে ফিরে আবার আঘাত করতে উদ্যত হলো। কাঁকড়াটা এবার পালানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাসপারের বিশাল ডানা এক ঝটকায় তাকে আছড়ে মাটিতে ফেলে দিল। ক্রাবাথন আর টিকতে পারল না। ফিওনা তখনও জ্যাসপারের বিশাল আকারের পা আর ডানা দেখে হতবাক। কি ভয়ঙ্কর দৃশ্য! ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল। জ্যাসপার এক মুহূর্তের জন্য থামল, তারপর আস্তে আস্তে তার বিশাল মুখটা ফিওনার কাছে আনলো। তার চোখে এক ধরনের ধৈর্য আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ ছিল। তোমাকে বাঁচাতে ড্রাগন রূপ নিতে হয়েছে। তার গর্জনের মধ্যে শব্দগুলো যেন ফিওনার কানে প্রতিধ্বনিত হলো। ফিওনা বুঝতে পারল সে যতবারই পালানোর চেষ্টা করুক না কেন, জ্যাসপার তাকে ছেড়ে দেবে না। জ্যাসপার দ্রুত তার বিশাল ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরে আসলো। ফিওনার চোখের সামনে এক ঝলকেই তার বিশাল শারীরিক পরিবর্তন ঘটল। ড্রাগনের আগুন মাখা শরীরের পরিবর্তে এবার সে দাঁড়িয়েছিল একজন পুরুষ মানুষের রূপে, কিন্তু তার চোখে তখনও একই অগ্নি, একই শক্তি ছিল। তোমাকে সুরক্ষিত স্থানে যেতে হবে। সে ফিওনাকে দ্রুত এক হাতে তুলে নিয়ে একটা বড় গাছের আড়ালে নিয়ে গেল। গাছটি এত বড় যে তার ছায়া পুরো প্রান্তরকে ঢেকে ফেলেছিল। ফিওনার চমকে যাওয়া চোখগুলো রুদ্ধ হয়ে গিয়েছিল, তবে সে বুঝতে পারল জ্যাসপার তাকে রক্ষা করবে। জ্যাসপার ফিওনাকে গাছের পেছনে রেখে দাঁড়ালো। তার চোখে তখনও অস্থিরতা ছিল। তার শরীরের প্রতিটা পেশি যেন উত্তেজনায় দুলছিল, কিন্তু সে জানত এখন তার সবচেয়ে বড় কাজ হলো ফিওনাকে সুরক্ষিত রাখা। ফিওনা এক পা পিছিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু তার চোখে কৃতজ্ঞতা। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আসলে কি বিশাল পরিমাণ শক্তির অধিকারী তা সে এখন স্পষ্ট বুঝতে পারল। ঠিক তখনই তীব্র এক গর্জন শুনে ফিওনার বুক থেকে শ্বাস বেরিয়ে গেল। কাঁকড়াটা যে এতক্ষণ দূরে ছিল এখন আক্রমণ করতে আসছিল। তার বিশাল প্রিন্সার থেকে জ্বলন্ত তীক্ষ্ণ ধার বের হয়ে আসছিল, আর তার চোখে মিশেছিল ক্রোধের জ্বলন্ত আগুন। কাঁকড়াটা এক ঝাঁপ দিয়ে জ্যাসপারের পিঠে আঘাত করল। একটা বিশাল প্রিন্সার তার পিঠের মাংসে ঢুকে গেল। সবুজ রক্তের লাইন ছড়িয়ে পড়ল।
জ্যাসপার তখনও ঝাঁকুনি দেয়, কিন্তু সে ব্যথাকে এক মুহূর্তের জন্য অনুভব করতে পারল না। তার মন একমাত্র ফিওনার সুরক্ষা নিয়েই ছিল। আবার এক মুহূর্তেই জ্যাসপার তার সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে ড্রাগন রূপে ফিরে গেল। তার শরীরের প্রতিটা কোষ আবারও আগুনে পুড়ে উঠল। বিশাল ডানা টান করে আকাশে উঠল, আর তার ড্রাগন চিৎকার গর্জনের মতো আকাশে প্রতিধ্বনিত হলো। কাকড়াটা হোঁচট খেয়ে পিছিয়ে গেল, কিন্তু জ্যাসপার তাকে আর পালাতে দিল না। তার বিশাল থাবা কাকড়াটার দিকে ছুটে গেল। জ্যাসপার যেন এক সজোরে আঘাত দিয়ে কাকড়াটার শরীরের এক পিঞ্চারকে ভেঙে ফেলল। কাকড়া আর প্রতিরোধ করতে পারল না। ফিওনা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল জ্যাসপারের শক্তির মূর্তরূপ। তার শরীরের প্রতিটা অংশে যেন আগুন জ্বলছিল, আর তার এক একটি আঘাতে কাকড়াটা তছনছ হয়ে যাচ্ছিল। বিকট গর্জনার তীব্র বাতাসের মাঝে ফিওনা বুঝতে পারল এটা ছিল যুদ্ধ, কিন্তু জ্যাসপার তাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু দেবার প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়েছিল। জ্যাসপার আবার মানব রূপে ফিরল। তার বিশাল ড্রাগন গঠন মুহূর্তেই বদলে গিয়ে তার পরিচিত পুরুষ রূপে ফিরে আসলো। তার শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল, তবে তার চোখে কেবল একটাই লক্ষ্য ছিল, ফিওনাকে নিরাপদে রাখতে হবে। সুতরাং সে দ্রুত কাকড়াটার দিকে এগিয়ে গেল, যেখানে সেই বিশাল সত্তাটি মাটিতে পড়েছিল। কাকড়ার শরীরের এক কোণে একটা অদ্ভুত সিগন্যাল বের হচ্ছিল। সিগন্যালটি খুবই আলোকিত ছিল আর একের পর এক ঝলক দিয়ে আকাশে সরে যাচ্ছিল। এটা কোনো সাধারণ সিগন্যাল ছিল না, এটা যেন একটা সংকেত যা কাকড়ার পালকে বা গোত্রকে আহ্বান করছিল। শিট, জ্যাসপার স্বগতোক্তি করে বলল। তার মুখের অভিব্যক্তি কঠিন ছিল, কিন্তু তার চোখে দ্রুত চিন্তা চলছিল। সে ফিওনাকে দেখল, তার মুখে উদ্বেগ আর অসহায়ত্বের ছাপ। ফিওনা, তাড়াতাড়ি এখান থেকে চলো, সে অস্থির কণ্ঠে বলল। এখনই স্থান ত্যাগ করতে হবে আমাদের। ফিওনা কাঁপানো হাতে জ্যাসপারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় যাব? মাউন্টেন গ্লাস হাউসে ফিরব? জ্যাসপার মাথা নাড়ল। না, এটা খুব বিপজ্জনক। কাকড়ার সিগন্যালের কারণে এখন সমস্ত কাকড়া আমাদের দিকে আসবে, আর তারা যদি একযোগে আক্রমণ করে তখন মাউন্টেন গ্লাস হাউসের সবাই বিপদে পড়বে। এতগুলোর সাথে লড়াই করা সম্ভব না, আর তুমি মানবী, তোমার বিপদ বেশি। ফিওনা চোখ বড় করে তাকালো, বুঝতে পারল যে এই সিগন্যালের মাধ্যমে কিছু বড় বিপদ আসছে। কিন্তু কোথায় যাবে তারা? কি করবে তারা এখন? সেটা ঠিক, ফিওনা স্বীকার করে বলল। কিন্তু তাহলে এখন আমরা কোথায় যাব? এখনই আমাদের এখান থেকে দ্রুত সরে যেতে হবে। আমাদের এমন একটা নিরাপদ স্থানে যেতে হবে যেখানে ওরা আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবে না। জ্যাসপার উত্তেজিত গলায় বলল। এতক্ষণে সিগন্যালটা আরও তীব্র হয়ে উঠল। এটা শুধু কাকড়াদের মধ্যে সংকেত ছড়াতে থাকেনি, বরং পুরো জঙ্গলকেও তা একেবারে টানে। জ্যাসপার জানত তাদের সময় খুবই কম। কাকড়ার পাল খুব শীঘ্রই তাদের চারপাশে ঘিরে ফেলবে, আর সেই সময়ে তারা যদি পালানোর চেষ্টা করে তাহলে বিপদ আরও বাড়বে। ফিওনাকে নিয়ে দ্রুত জ্যাসপার এক পালনীয়ভাবে স্থান পরিবর্তন করতে শুরু করল। তার চোখের কোণে কেবল অদৃশ্য আশঙ্কা ছিল, কিন্তু তার মন একদম স্থির। তার উদ্দেশ্য একটাই, ফিওনাকে নিরাপদে রাখা। ঝর্ণার গুহার প্রবেশপথ ছিল অদ্ভুত, যেন কোনো প্রাচীন রহস্যের অন্ধকার সুরক্ষিত কোণ। জলপ্রপাতের গর্জন পেছনে গুহার ভেতরে প্রবাহিত হতো বিশাল জলধারা। এই গুহাটি জ্যাসপারের বাবা এল্ডো রাজ্যের সম্রাট প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছিলেন, একটা নিরাপদ আশ্রয় যেখানে কোনো মনস্টার বা শত্রু তাদের অবস্থান শনাক্ত করতে পারবে না। গুহার ভেতরে ছিল বিশেষ এক প্রযুক্তি যা কাকড়াদের সিগন্যালের কার্যকারিতা বন্ধ রাখতে সক্ষম। সুতরাং তারা এখন অস্থির মুহূর্তগুলোর মধ্যে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছিল। যাত্রাপথে ফিওনা দ্রুত পা চালাচ্ছিল, তবে তার দুর্বল শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছিল।
কাকড়ার আক্রমণের পর তার পায়ের নিচের তল পাথরে কাটা পড়েছিল আর রক্ত ঝরছিল। সে কিছুটা অস্থির হয়ে উঠেছিল, কিন্তু জ্যাসপার ছিল তার পাশে। তুমি ঠিক আছো ফিওনা? জ্যাসপার তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে প্রশ্ন করল। ফিওনার মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল, তবে সে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার পা। তার কণ্ঠে কষ্ট ছিল। জ্যাসপার কোনো কথা না বলেই তাকে শক্তভাবে ধরে ফিওনাকে নিজের কাঁধে তুলে নিল। তার শরীরের বিশালতা আর শক্তি ফিওনাকে নিরাপদে রাখতে সক্ষম ছিল। এই মুহূর্তে তার হৃদয়ে একটাই চিন্তা, ফিওনাকে কোনোভাবেই বিপদের মধ্যে পড়তে দেওয়া যাবে না। গুহার দিকে পা বাড়িয়ে ঝর্ণার জলপ্রপাতের গর্জন একদিকে দূরে চলে যাচ্ছিল, আর অন্যদিকে গুহার প্রবেশপথের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই ফিওনার চোখে কিছুটা স্বস্তি এলো। তার শরীরের ব্যথা কিছুটা মিয়ে আসছিল। জ্যাসপার তাকে সাবধানে গুহার ভেতরে নিয়ে গেল। গুহার ভেতরে একটা প্রযুক্তি নির্মিত সিস্টেম ছিল, যা জায়গাটিকে নিরাপদ রাখত, আর তাদের অবস্থান শনাক্ত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সিস্টেমটি কাজ করছিল চমৎকারভাবে, আর এখান থেকে কোনো মনস্টার বা শত্রু তাদের ট্র্যাক করতেও পারবে না। ফিওনা নিঃশ্বাস ফেলল, কিছুটা শান্ত হয়ে। তার মনে শান্তি ছিল, কিন্তু যে হুমকি তারা পেছনে ফেলে এসেছে সেই ভয় এখনও তার ভেতরে রয়ে গেছে। আর কোনো বিপদ নেই। জ্যাসপার ফিওনাকে গুহার গভীরে একটা নিরাপদ জায়গায় বসিয়ে তার পায়ের আঘাতটি পরীক্ষা করছিল। ফিওনা চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, কিন্তু কাকড়ার সিগন্যাল তো এখনও কাজ করছে। এখন আর কোনো বিপদ নেই ফিওনা। জ্যাসপার নিশ্চিতভাবেই বলল, এই গুহায় কেউ আসতে পারবে না, আমরা নিরাপদ। ফিওনা ধীরে ধীরে তার পায়ের কাটা স্থানটা লক্ষ্য করল। তারপর তার কণ্ঠে ধীরে বলে উঠল, তবে আমরা এখান থেকে কিভাবে বেরোবো? যদি অন্য কিছু আসে? আমি আছি তো, জ্যাসপার বলল, তার চোখে শক্তি আর দৃঢ়তার ঝলক। এখন আমাদের একমাত্র কাজ হলো অপেক্ষা করা, সিগন্যাল অদৃশ্য হওয়া পর্যন্ত। ফিওনা একটু বিরতি দিয়ে মাথা নেড়ে জানালো, তাহলে আমরা এখানে থাকব যতদিন না সিগন্যাল চলে যায়। হ্যাঁ, ঠিক তাই, জ্যাসপার বলল। এখন তোমার বিশ্রাম প্রয়োজন, আর এই সিগন্যাল 24 ঘন্টা পর্যন্ত কার্যকর, তারপরই নিষ্ক্রিয় হয়ে যাবে। ফিওনার চোখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল। তার শরীরের ক্লান্তি আর সত্তা কিছুটা শান্ত হয়ে গেল। তার পাশে থাকা জ্যাসপার তার জন্য এক ধরনের আশ্রয়ের মতো, তাকে অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্য। এখন তাদের একমাত্র কাজ ছিল অপেক্ষা করা। জানতো যতক্ষণ না কাকড়ার সিগন্যাল পুরোপুরি নিষ্ক্রিয় হয়, ততক্ষণ তারা এখানে নিরাপদে থাকবে। গুহার নিস্তব্ধতা যেন মুহূর্তের জন্যই থমকে গেছে। বাইরে ঝর্ণার স্রোতের শব্দ দূর থেকে ভেসে আসছে, আর ভেতরে জ্যাসপার নির্জীবভাবে গুহার পাথরের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, আর তার শরীর থেকে সবুজ রক্তের ধারা মাটির পাথরে গড়িয়ে পড়ছে। গুহার মৃদু আলো সেই রক্তের রহস্যময় ঝলককে আরো ভয়ানক করে তুলেছে। ফিওনা দূর থেকে তার দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর এক অজানা অনুভূতি তোলপাড় করছিল। জ্যাসপারের পেট আর পিঠের ক্ষত দেখে তার মন ভারী হয়ে উঠল। একে তো সে নিজেকেই বিপদের জন্য দায়ী ভাবছে, অন্যদিকে তার মনে পড়ছে আগের সেই ঘটনাগুলো। যখনই জ্যাসপার আহত হয়েছে, সে ফিওনার কাছাকাছি এসেছে এবং তার থেকে কোনো অজানা শক্তি গ্রহণ করেছে। ফিওনার মনে তখন একটা চিন্তার ঝড় বইতে লাগলো। বায়োকেমিক্যাল, জ্যাসপার একবার বলেছিল, তবে কি এটা তার চুম্বনের মাধ্যমেই সক্রিয় হয়? সে জানে না, কিন্তু এই মুহূর্তে কিছু একটা করার জন্য মরিয়া হয়ে উঠল। সে ধীরে ধীরে জ্যাসপারের কাছে এগিয়ে গেল। তার পায়ের নিচে মাটির পাথর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল, যেন গুহার প্রতিটা কণা তার চিন্তার বোঝা ভাগ করে নিচ্ছে। তার দৃষ্টি জ্যাসপারের মুখে আটকে গেল। মুখে ব্যথার ছাপ স্পষ্ট, কিন্তু তবুও সে রাজকীয় ভাব যেন ম্লান হয়নি। ফিওনার ঠোঁট একটু কেঁপে উঠল। তার হাত সামনের দিকে বাড়ানোর সাহস করল,
তার হৃদস্পন্দন দ্রুত বেগে চলছে, যেন শরীরে রক্তের স্রোত মাথার প্রতিটা কোণায় ধাক্কা দিচ্ছে। যদি এটা কাজ করে তাহলে আমি তাকে বাঁচাতে পারবো, তার মনে একটাই আশা। ঠিক যখন সে জ্যাসপারের মুখের কাছাকাছি গেল, তার ঠোঁট জ্যাসপারের ঠোঁট স্পর্শ করার মুহূর্তে জ্যাসপারের চোখ হঠাৎই খুলে গেল। তার গাঢ় সোনালি চোখ দুটো এমনভাবে জ্বলজ্বল করছিল যেন কোনো গভীর আগুন তার ভেতর থেকে জ্বলে উঠেছে। কি করছিলে তুমি? তার কণ্ঠস্বর গভীর এবং অনুপ্রবেশকারী, যেন সেই শব্দ গুহার দেয়াল ভেদ করে ফিওনার অন্তরে গিয়ে পৌঁছালো। ফিওনা হতচকিত হয়ে সরে গেল, তার গলা শুকিয়ে গেল, চোখে লজ্জার ভয় মিশ্রিত একটা চিহ্ন ফুটে উঠল। আমি আমি ভাবলাম আপনি তো আহত, হয়তো। তার কণ্ঠ কাঁপছিল। জ্যাসপার তাকে একদৃষ্টিতে দেখল, তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে সেই হাসির গভীরতায় রহস্যের ছাপ ছিল। কি হয়তো? ফিওনা নিশ্চুপ, তার মনের ভেতর কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। আপনি না সেদিন বললেন কিসের বায়োকেমিক্যাল? ওটা কি তাহলে? জ্যাসপার ধীরে ধীরে উঠে বসল, তার শরীর এখনো রক্তাক্ত, কিন্তু তার চোখে এক অনন্য শক্তির ঝলক। সে ফিওনার দিকে ঝুঁকে বলল, তোমাকে যতটা বোকা মনে করেছিলাম তুমি ঠিক ততটা নও। তার কথা শেষ হতে না হতেই ফিওনা আরেকবার থমকে গেল। গুহার আলোয় তাদের ছায়াগুলো যেন একে অপরের দিকে ঝুঁকে পড়েছে। ফিওনা জানতো না এই ড্রাগনের ভেতরে কত রহস্য লুকিয়ে আছে, আর সে নিজেই তার কতটা অংশ হয়ে উঠতে চলেছে। জ্যাসপার তখন নিজের মনের দুষ্টু পরিকল্পনা সাজাচ্ছিল। আমার বোকা মানবীটা সত্যিই বোকা। ভেবেছে আমি আহত হলেই তার চুম্বনের প্রয়োজন হবে, কিন্তু এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুখে সামান্য ক্লান্তির ছাপ রেখে জ্যাসপার ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমার বায়োকেমিক্যাল দরকার ফিওনা। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল, সে দ্বিধায় পড়ে গেল, কিন্তু কিছুই বলল না। সে জ্যাসপারের দিকে এগিয়ে গেল, তার নাড়াচাড়া থেমে থেমে, যেন মন একদিকে চাইছে সাহায্য করতে আর অন্যদিকে কিছুটা সাবধান। জ্যাসপার তখন নিজের ঠোঁটজোড়া ধীরে ধীরে এগিয়ে আনতে শুরু করল। তার দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ, তীক্ষ্ণ আর গভীর। কিন্তু ঠিক যখন সে তার পরিকল্পনা সফল করার মুহূর্তে পৌঁছালো, ফিওনা হঠাৎ হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। আপনি আমাকে বোকা বানাচ্ছেন, তাই না? ফিওনার কণ্ঠে দৃঢ়তা, তার চোখে মিশেছিল প্রতারণা বুঝে ফেলার ঝলক। আজ আপনার কোনো বায়োকেমিক্যালের দরকার নেই, আমি বুঝতে পেরেছি। জ্যাসপারের মুখে এক চিলতে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। আমার হার্মিংবার্ডটা পুরোপুরি বোকা নয়, তবে এত সহজে আমি হাল ছাড়ব না, সে মনে মনে বলল। তার চোখের কোণে খেলা করছিল দুষ্টু হাসি। তুমি যাই ভাবো ফিওনা, খেলা তো এখনো শুরুই হয়নি, জ্যাসপার মনে মনে বলল। গুহার অন্ধকারে ফায়ারপ্লেসের মৃদু জ্বলন্ত আলোর মাঝে ফিওনার জ্যাসপার চুপচাপ বসেছিল। আগুনের শিখা ফিওনার মুখে উজ্জ্বল আলো ফেলছিল, আর তার চোখের ভেতরে কিছুটা ক্লান্তি আর ক্ষুধার চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল গুহায়, তবে আগুনের তাপে কিছুটা উষ্ণতা অনুভব হচ্ছিল। ফিওনার পেট তখন গুঞ্জন তুলছিল। বেশ কিছু সময় ধরে খালি পেটে বসেছিল, আর তার তৃষ্ণা তো আরও বেশি অনুভূত হচ্ছিল। সে জানতো এখনো কিছুই খায়নি, পানীয় পান করেনি। এমনকি ড্রাগনের মতো শক্তিশালী জ্যাসপারও কখনো এমন অবস্থায় পড়বে না, কিন্তু সে তো একজন সাধারণ মানুষ। ফিওনার অবস্থা লক্ষ্য করেই জ্যাসপার অবশেষে কথা বলল। তার গভীর গাঢ় সবুজ চোখে কিছুটা নমনীয়তা ছিল। তোমার কি খিদে পেয়েছে ফিওনা? ফিওনা কিছুক্ষণ চুপ ছিল, তার মাথায় খাবারের কথাই ঘুরছিল। তারপর মৃদু স্বীকার করে বলল, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আর তৃষ্ণাও, তবে আপাতত পানি পান করতে পারলেই হতো। জ্যাসপার মাথা নেড়ে বলল, ঝর্ণা থেকে পানি পান করতে পারো,
খাবারের ব্যবস্থা করতে হলে গুহার বাইরে বের হতে হবে। আর এটা বিপজ্জনক হবে। ফিওনার চোখে কিছুটা প্রশান্তি পেল, কারণ তার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। তৃষ্ণা মেটানোর জন্য সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঝর্ণার দিকে এগিয়ে গেল। তার গা থেকে পানি ঝরছিল আর তার গায়ের সাদা টপসটা ভিজে গিয়েছিল, কিন্তু সে কোনো রকম চিন্তা করেনি, শুধু পানি পান করতেই ব্যস্ত ছিল। জ্যাসপার ফিওনাকে নীরবভাবে লক্ষ্য করছিল। ঝর্ণার স্ফটিকের মতো পানি উঁচু থেকে নেমে এসে নরম সুরে গড়িয়ে পড়ছিল, আর ফিওনা নিজের হাতে সেই পানি পান করার চেষ্টা করছিল। তার হাতের আঙুলগুলো পানি ছুঁয়ে খুব আলতোভাবে কাঁপছিল, আর তাতে কিছুটা পানির স্প্ল্যাশ ছড়িয়ে পড়ছিল তার শরীরের উপর। জামা ভিজে গিয়ে তার গা ত্বক যেন একে অপরকে আরও উন্মুক্ত করছিল। প্রতিটা মুহূর্তে যেন আরও বেশি আকর্ষণ জাগিয়ে তুলছিল। জ্যাসপারের হৃদযন্ত্র দ্রুত বেজে উঠছিল। চোখে দৃষ্টি আর অশ্রুতভাবে তার মধ্যে উতলে উঠছিল এক ধরনের প্রগাঢ় আকর্ষণ। ফিওনার সরলতা আর তার দৃঢ়তায় যেন কিছু একটা ছিল, যা তাকে এক অদ্ভুত টানে আবদ্ধ করছিল। ফিওনা যখন পানি পান করতে ব্যস্ত ছিল, সে খুবই অবহেলিত মনে হচ্ছিল, কিন্তু জানত না যে এই ভয়ঙ্কর ড্রাগন পুরুষ জ্যাসপার তার প্রতি কতটা আকৃষ্ট। তার শরীরের প্রতি স্পর্শ, তার শ্বাসে ভেসে ওঠা হালকা গন্ধ, সব কিছুই যেন জ্যাসপারকে গভীরভাবে প্রবাহিত করছিল। কিন্তু সে কোনো কথা না বলে নিঃশব্দে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যের প্রশংসা করছিল, যাতে কিছুটা গোপনীয়তা থাকে, কিন্তু এর মধ্যে ছিল এক গভীর অনুভূতি, যা দুইজনের মাঝের দূরত্বকে আরও কমিয়ে দিচ্ছিল। ফিওনা হঠাৎই চোখ তুলে দেখে জ্যাসপার তাকে অবিরাম চোখে দেখে যাচ্ছে। তার চোখের মণি দুটি যেন আরও গাঢ় হয়ে উঠেছিল, যেন এক ধরনের আকর্ষণে পূর্ণ ছিল। মুহূর্তের জন্য তারা একে অপরকে কিছু না বলে দেখছিল, যেন দুইটি পৃথিবী একত্রিত হতে চলছিল। ফিওনা পানি পান করে ফিরছিল, তার প্রতিটা পদক্ষেপে গুহার ঠান্ডা বাতাস তার গা ভিজিয়ে দিচ্ছিল। হালকা অস্বস্তিতে সে পা বাড়াচ্ছিল, কারণ জানত এখনও তার সামনে অনেক কিছু অজানা রয়েছে। কিন্তু আচমকাই জ্যাসপার তার দুই বাহু ধরে তাকে গুহার পাথরের সাথে চেপে ধরল। ফিওনার হৃদয় এক লাফে বেড়ে গেল। তার দেহের প্রতিটা রন্ধ্রে একটা অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কিছু বলার আগেই জ্যাসপার আরও কাছাকাছি ঝুঁকে পড়ল। তার শ্বাসের গরম বাতাস ফিওনার মুখের কাছে অনুভূত হচ্ছিল, যেন সে নিজেকে হারিয়ে ফেলবে। ফিওনার পিঠ পাথরের সাথে লাগানো ছিল, আর তার চোখ এক মুহূর্তের জন্য কিছুই দেখছিল না, যেন তার চোখের সামনে অন্ধকার হয়ে এসেছিল। ফিওনার ঠোঁটের আশেপাশে ছোট ছোট পানির বিন্দু জমেছিল, যেন আকাশের মৃদু ফোঁটা তার মুখে নেমে এসেছে। সেগুলো ধীরে ধীরে তার ঠোঁটে নাচছিল, কিছু একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন সেই মুহূর্তটি স্বপ্নের মতো। বাতাসে ঠান্ডা অনুভূতি ভর করেছে, আর ফিওনার শরীরের প্রতিটা অংশ শিহরিত হয়ে উঠছিল। জ্যাসপার এক পা এগিয়ে, তার অগ্নিঝরা চোখে যেন আগুনের তাপ ছিল। ঠোঁটের কাছের পানির বিন্দুগুলো নিজের ঠোঁট দিয়ে স্নিগ্ধভাবে শুষে নিল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার দিকে থেমেছিল, যেন তিনি তার সমস্ত অনুভূতি বোঝার চেষ্টা করছে। ফিওনার ঠোঁটের নিচের চিবুকে এক কাতর পানি ঝরছিল, তার শরীরের প্রতিটা অঙ্গ শিথিল হয়ে গিয়েছিল। জ্যাসপার নিঃশব্দে এক অদৃশ্য সংকেতের মতো থুতুনির পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিল, যেন কিছু বলতে চাইছিল না, কিন্তু তার প্রতিটা আদলের একটা গভীর অর্থ ছিল। সেই নীরবতা, সেই অদ্ভুত টান ফিওনাকে আরও বিভ্রান্ত করেছিল। এক অজানা কারণে সে আর কিছুই বলতে পারছিল না। ফিওনার মনে বারবার প্রশ্ন উঠছিল, সে কখনোই কোনো পুরুষের স্পর্শে সাড়া দেয়নি। আজ পর্যন্ত একবারও তার শরীর অন্য কোনো পুরুষের হাতে আঁকা হয়নি। কিন্তু জ্যাসপার, তার চোখে যে গভীরতা, যে রহস্য, সেগুলো যেন তাকে এক অদৃশ্য শক্তির মতো বাঁধে। ফিওনা এক অজানা টান অনুভব করছিল, যেন সে প্রতিরোধ করতে পারছে না। জ্যাসপার তার সবুজ চোখে এক ধরনের প্রভাব নিয়ে আসছিল, চোখের জাদু,
যেন সে একজন পুরুষ নয়, একজন গভীর ম্যানিপুলেটর। জ্যাসপার একদৃষ্টিতে ফিওনার চোখে চোখ রেখেছিল, যেন তার সমস্ত অনুভূতিকে সে এক মুহূর্তে পড়ে ফেলতে চাচ্ছিল। ফিওনার ভেতরের এক অদৃশ্য বাধা, তার আত্মবিশ্বাস, সবকিছু যেন এক চুম্বকের মতো তার দৃষ্টি থেকে মেনে চলছিল। তারপর হঠাৎ এক নিঃশব্দ শ্বাসের মধ্যেই জ্যাসপার তার হাত ফিওনার ঘাড়ে রাখল। তার স্পর্শ একটানে তাকে আরও কাছে টেনে আনল, যেন দুই শরীরের মধ্যে কোনো দূরত্বই ছিল না। ফিওনার শ্বাসের গতি দ্রুত হয়ে গেল, আর জ্যাসপার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রথমে একটু হালকা শীতল চুম্বন, তারপর গভীর ও বোধগম্য এক চুম্বনে তাদের মধ্যে সমস্ত পৃথিবী যেন থেমে গিয়েছিল। জ্যাসপার তার কাঁধে শক্ত করে হাত রেখে আরও গভীরভাবে চুম্বন করতে লাগল, যেন সে ফিওনাকে এক অদৃশ্য জালে জড়িয়ে ফেলছে। ফিওনার মন যেন একেবারে বিব্রত, তাকে কোনো কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিল না। অনুভূতি, স্পর্শ, আকর্ষণ সবকিছু মিলিয়ে সে যেন হারিয়ে যাচ্ছিল। জ্যাসপার ফিওনার ঠোঁটের কাছে আরও এগিয়ে এলো, তার দৃষ্টি একেবারে গভীর, যেন সে ফিওনার আত্মাকে ছুঁতে চায়। এক মুহূর্তে তার ঠোঁট ফিওনার ঠোঁটে রুদ্ধ হয়ে গেল, আর তারপর হালকা করে ঠোঁট কামড়াতে লাগলো। কামড়টি ছিল এমন যেন জ্যাসপার তার আকর্ষণকে আরও গভীর করে নিতে চায়। ফিওনার দেহে এক শিরশিরে অনুভূতি বয়ে গেল, তার সারা শরীর যেন উত্তপ্ত হয়ে উঠল। প্রথমে তার মধ্যে কিছুটা বাধা ছিল, তবে জ্যাসপার তার স্পর্শে, তার কামড়ের গভীরতায় এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন প্রতিরোধ করার কোনো সুযোগই ছিল না। ফিওনার মনের মধ্যে এক ধরনের সত্যার লড়াই চলছিল, কিন্তু তার হৃদয়, তার শরীর সবকিছু যেন জ্যাসপারের কাছে সমর্পণ করতে শুরু করছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার টপসের বাটন খুলতে শুরু করে, তার আঙুলগুলো যেন এক ধরনের মোহময়তায় কাজ করছিল। তার চোখে ছিল এক অদৃশ্য আগ্রহ, আর তার স্পর্শে ফিওনার শরীর সাড়া দিচ্ছিল, যদিও তার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। হঠাৎই ফিওনা নিজেকে শক্ত করে ধরে ফেলল, তার হাত দ্রুত এগিয়ে এসে জ্যাসপারের হাতকে বাধা দিল। স্টপ ইট, ফিওনা তার কণ্ঠে কাঁপুনি নিয়ে বলল, কিন্তু তার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল, যেন তার কথা আর তার শরীরের প্রতিক্রিয়া একে অপরের সাথে মেলাতে পারছিল না। জ্যাসপার কিছুটা থেমে গেল, তার চোখের গভীরতা আর ফিওনার শরীরের মধ্যে অদৃশ্য বোঝাপড়ার এক ভিন্ন প্রকৃতি তৈরি হচ্ছিল। সে কিছুটা পিছু হটল, কিন্তু তার দৃষ্টি ছিল একরকম তীব্র, যেন সে ফিওনার প্রতিরোধের পরও তার মন এবং শরীরকে ধীরে ধীরে জয় করতে চাইছিল। ফিওনার হৃদয়ে এক ধরনের সংকল্প জন্ম নিল, সে নিজের অজান্তেই নিজের সীমানা অক্ষুণ্ণ রাখতে চাইল, কিন্তু তার দেহের ভেতরে যে আগুন জ্বলছিল তা অস্বীকার করার মতো ছিল না। ফিওনা তার চোখে রাগ আর অপমানের ছাপ নিয়ে জ্যাসপারকে সরাসরি দেখতে লাগলো। তার গলায় এক প্রকার তিক্ততা ছিল, যেন কোনো কিছু আর তাকে ভেতর থেকে ধ্বংস করতে পারবে না। আপনি যা ভাবছেন আমি তেমন মেয়ে না, ফিওনা তার ঠোঁট কামড়ে তীব্র কণ্ঠে বলল। আপনি আমার সাথে এসব কি করছেন? কোন অধিকারে? আমাকে কি আপনার রক্ষিতা মনে হয়? এই কথাগুলো যেন জ্যাসপারের মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। তার চোখে এক মুহূর্তের জন্য অসহনীয় রাগ ফুটে উঠল। সে মুহূর্তেই ফিওনাকে ঝাঁকুনি দিয়ে তার হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে গুহার ঝর্ণার দিকে নিয়ে যেতে লাগল। তার প্রতিটা পদক্ষেপ যেন ধ্বংসের সুরে বেজে উঠছিল, আর ফিওনার প্রতিরোধ শুধুই তার জন্য আরও এক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছিল। ঝর্ণার সামনে পৌঁছে জ্যাসপার এক ঝটকায় ফিওনার এক হাত ধরে তাকে ঝর্ণার দিকে ঠেলে দিল। পানি প্রচণ্ড গর্জনে ফিওনার শরীর আর মুখে পড়ছিল, যেন পৃথিবীর সমস্ত অভিশাপ একসঙ্গে এসে তার উপর আছড়ে পড়ছে। ফিওনার শ্বাস আটকে যাচ্ছিল, তার চোখে পানি আর ঝর্ণার জল মিশে গিয়েছিল, আর সে এক মুহূর্তের জন্য দম নিতে পারছিল না। জ্যাসপার তার কাছে দাঁড়িয়ে তার কনিষ্ঠতম স্পর্শের চাহিদা নিয়ে ফিওনার প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু তার চোখে ছিল এক তীব্র তিক্ততা। সে যেন মনে করছিল এই প্রতিশোধে তার পুরো আত্মার শান্তি পাবে।
ফিওনার শরীর পানির নিচে জলে ভেসে যাচ্ছিল, কিন্তু তার আত্মবিশ্বাস আর কঠোরতা যেন তাকে আরও শক্ত করে দাঁড়িয়ে থাকার সাহস দিচ্ছিল। যতই ঝর্ণার পানি ফিওনার মুখে পড়ছে, ততই তার অন্তরের আগুন আরও তীব্র হচ্ছিল। যেন এক বিপ্লবী সংকল্প তৈরি হচ্ছিল, কোনো কিছুই তাকে ভেঙে ফেলতে পারবে না। কিছুক্ষণ বাদেই এক ঝটকায় ফিওনাকে তার দেহের মধ্যে টেনে নিয়ে জ্যাসপার তাকে নিজের কাছে জড়িয়ে ধরল। ফিওনার সারা শরীর যেন জল থেকে বেরিয়ে এসে ঠান্ডায় কাঁপছিল। তার কাঁধ থেকে পায়ের আঙুল পর্যন্ত অস্থির শীতের অনুভূতি হচ্ছিল। এক মুহূর্তের জন্য তার শরীর এমনভাবে জড়িয়ে পড়েছিল যে সে আর কোনো প্রতিবাদ করতে পারছিল না। ফিওনার ঠোঁট ঠান্ডায় জমে গিয়েছিল, নাকে মুখে প্রচণ্ড পানি প্রবেশ করেছে। তার চোখে এক ধরনের ভীতি ছিল, কিন্তু জ্যাসপার তার শক্ত হাতে তাকে আরও কাছে টেনে নিয়ে ঠান্ডার সাথে পাল্লা দিয়ে তার গাঢ় উপস্থিতি অনুভব করতে শুরু করেছিল। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে তার কণ্ঠে একটা গভীর অবিচল শাস্তির অনুভূতি নিয়ে বলল, এটা তোমার শাস্তি। জ্যাসপারের গলা ছিল সুষম কিন্তু কঠোর। আমার অনুভূতিকে অপমান করার জন্য। আর মনে রেখো, তোমার দ্বিতীয় শাস্তিও পাবে। গ্লাস হাউসে ফিরে সেটা হবে আমার কাছ থেকে পালানোর জন্য শাস্তি। ফিওনার শরীর যেন আর সহ্য করতে পারছিল না। ঝর্ণার ঠান্ডা পানির তীব্র আঘাতে এক মুহূর্তে তার চোখ অন্ধকার হয়ে এলো, আর সে জ্যাসপারের বুকে ঢলে পড়ল। তার শরীর কাঁপছিল, তবুও কোনো শব্দ বের হচ্ছিল না। পুরোপুরি অবচেতন হয়ে সে একদম নীরব হয়ে গিয়েছিল। জ্যাসপার দ্রুত তাকে কোলে তুলে নিল। তার শক্ত বাহু দিয়ে ফিওনাকে স্নেহের সাথে ধরে পাথরের পাশেই বসিয়ে সে তার মাথাটি হেলান দিয়ে রাখল। ফিওনার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার চোখের কোণে এক ধরনের অস্বাভাবিক কষ্ট, এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। অবশেষে জ্যাসপার নিঃশব্দে ফিওনার মুখের দিকে তাকিয়ে তার গলার মধ্যে শীতল আর গভীর এক ব্যথা মিশিয়ে বলল, কেন হার্মিংবার্ড, কেন আমাকে এতটা রাগিয়ে দাও তুমি? তোমাকে কষ্ট দিলে তার থেকেও বেশি কষ্ট আমি পাই, জানো না তুমি? এদিকে মাউন্টেন গ্লাস হাউসে এক অদ্ভুত চাপা অস্থিরতা বিরাজ করছিল। ঝর্ণার নিচে নীলাভ আলোয় চারপাশটা যতটা মনোরম, ভেতরের পরিবেশ ততটাই দুশ্চিন্তাগ্রস্ত। সবার চোখে একটাই প্রশ্ন, জ্যাসপার আর ফিওনা এখনও ফিরছে না কেন? অ্যাথেরিয়ন করিডোরের পাশের কাচের দেয়ালের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন বহুদূরে কিছু খুঁজে বেড়াচ্ছে। তার নীল চোখে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু তার মনের গভীরে ছিল স্পষ্ট উদ্বেগ। জ্যাসু ভাইয়া এত দেরি করছে কেন? সে কোনো সংকেতও পাঠাচ্ছে না। এটা তার স্বভাব বিরুদ্ধ, বলল সে, কিন্তু কথাগুলোর ওজন যেন পুরো ঘরের পরিবেশকে আরো ভারী করে তুলল। আলভিরা একপাশে দাঁড়িয়েছিল, তার রূপালী চুল চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু তার মুখে গভীর চিন্তার ছাপ। ওরা কোনো বিপদে পড়েনি তো? তবে ফিওনা একজন মানুষ। পৃথিবীতে তার সঙ্গে কিছু হয়ে গেলে প্রিন্স হয়তো নিজের নিয়ন্ত্রণ হারাবে, বলল সে নীরবে। থারিনিয়াসের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে বড় বড় পায়ের শব্দ তুলে করিডোরে হাঁটছিল। তার ফর্সা শরীর রাগের তাপে এক অদ্ভুত আভা ছড়াচ্ছিল। আমরা আর কতক্ষণ বসে থাকব? কাল পর্যন্ত অপেক্ষা করব না। আমি এখনই খুঁজতে বের হব। তার গর্জনে যেন পুরো গ্লাস হাউস কেঁপে উঠল। অ্যাকোয়ারা শান্ত ছিল, কিন্তু তার নীলচে সবুজ চোখে চিন্তার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, ধৈর্য ধরো থারিনিয়াস। পৃথিবী আমাদের জন্য অপরিচিত। আমরা যদি ভুল করি তবে প্রিন্স আর ফিওনা দুজনের বিপদ বাড়িয়ে ফেলব। বরং অপেক্ষা করা উচিত, অন্ততকাল সকাল পর্যন্ত। আলভিরার উদ্বেগ অন্য মাত্রায় পৌঁছেছিল। স্মার্ট ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, প্রিন্স তো জানে আমরা ওনার জন্য কতটা উদ্বিগ্ন থাকব। সে কেন সিগন্যাল পাঠাচ্ছে না? এটা নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। অ্যাথেরিয়ন কক্ষের এক কোণে গিয়ে স্থির দাঁড়ালো। যদি জ্যাসু ভাইয়া নিজে বিপদে থাকে তবে আমরা একে একে তাকে খুঁজতে যাব। তবে এখন অস্থির হওয়া কাজের কথা নয়।
বলল সে তার ধীরস্থির গলায়। গ্লাস হাউসের পরিবেশ থমকেছিল, কিন্তু সবার মনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যদি কাল সকালের মধ্যে তারা না ফিরে, তবে মাউন্টেন গ্লাস থেকে 4টা বিশাল ড্রাগনের অভিযান শুরু হবে। সকালবেলা গুহার ভেতর হালকা সোনালি আলো ঢুকতে শুরু করেছে। ঝর্ণার ধার থেকে প্রতিফলিত সূর্যের আলো গুহার দেয়ালে অদ্ভুত এক মোহময় আভা ছড়াচ্ছে। ঠান্ডা বাতাসের স্পর্শে ফিওনা আস্তে আস্তে চোখ খুলল। ধীরে ধীরে তার বোধ ফিরে এলো, আর নিজেকে আবিষ্কার করল জ্যাসপারের লম্বা দৃঢ় পায়ের উপর শুয়ে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল যখন বুঝতে পারল তার গায়ে তার আগের জামা নেই। তার শরীরে জড়ানো ছিল এক ধরনের মখমলের মতো নরম চাদর, যার রং গভীর সবুজ। এটা গুহার এক কোণে পাওয়া গিয়েছিল, যা হয়তো কোনো প্রাচীন ড্রাগনের বসার আসনের অংশ ছিল। চাদরের প্রান্তে সোনালি সুতার কাজ, যা একে আরও রাজকীয় করে তুলেছে। জ্যাসপার গুহার দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। তার শ্বাস প্রশ্বাস ছিল ধীর, কিন্তু তার মুখাবয়ব এমন ছিল যেন রাত্রি তার জন্য সহজ ছিল না। ফিওনা বুঝতে পারল ভেজা কাপড়ে তার ঠান্ডা লাগার কারণে জ্যাসপার তার পোশাক বদলে এই চাদরটি তার গায়ে জড়িয়েছে। ফিওনা সোজা হয়ে বসার চেষ্টা করল, কিন্তু তার হাতের স্পর্শে চাদরটা পড়ে যেতে চাইলে সে তাড়াতাড়ি সেটি আবার জড়িয়ে নিল। তার মুখ লাল হয়ে গেল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। জ্যাসপার চোখ খোলার আগেই ফিওনা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনি আমার জামা কেন খুলেছিলেন? জ্যাসপার চোখ খুলে তাকে গভীরভাবে দেখল, যেন তার প্রশ্নটা একেবারে অবান্তর। তোমার ভেজা কাপড়ে ঠান্ডা আরও বেড়ে গিয়েছিল, তুমি হয়তো টের পাওনি, কিন্তু তোমার শরীর কাঁপছিল, বলল সে শান্ত গলায়। ভেজা জামাটা পাল্টে চাদরটা তোমার গায়ে না দিলে তুমি আরও অসুস্থ হতে। ফিওনার মুখ আরও লাল হলো। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু জ্যাসপারের কণ্ঠ তাকে থামিয়ে দিল। তুমি কি ভেবেছ? ফিওনার কথায় তার কণ্ঠ কিছুটা কাঁপছিল, লজ্জার বিরক্তি মেশানো এক অনুভূতিতে। সে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমার সব দেখে ফেলেছেন। এটা কিভাবে করলেন আপনি? জ্যাসপার তার অবস্থান থেকে সামান্য সোজা হয়ে বসল। তার চোখে এক ধরনের ধৈর্য আর কিছুটা বিরক্তির ছাপ ফুটে উঠল। আই উইশ যদি দেখার অধিকার পেতাম, সে ঠান্ডা গলায় বলল, যেন কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো। কিন্তু তোমার শান্তির জন্য বলছি, সত্যি কিছুই দেখিনি। চোখ বন্ধ করে তোমার ভেজা পোশাক সরিয়ে দিয়েছি। তোমাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্যই করেছি, আর কিছু না। ফিওনার মুখ লাল হয়ে উঠল। তার ভেতরের উত্তপ্ত মিশ্র অনুভূতি দোল খাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, আর তারপর বলল, বিশ্বাস করতে হবে আপনাকে, এমনটাই তো বলছেন, তাই না? জ্যাসপার সামান্য হেসে বলল, বিশ্বাস করতে চাইলে করো, না চাইলে নাই। তবে মনে রেখো, আমি শুধু তোমার প্রাণ বাঁচানোর জন্যই এটা করেছি। তার কণ্ঠের দৃঢ়তা আর চোখের গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যা ফিওনাকে আর কোনো প্রশ্ন করতে দিল না। সে নীরবে তার সামনে বসে থাকা এই রহস্যময় অথচ যত্নশীল ড্রাগনের দিকে তাকিয়ে রইল। ফিওনার চোখে আবারও হতাশার ঝিলিক দেখা দিল। সে চাদরের কোণ মুঠো করে ধরল। জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার পোশাক কোথায়? আমি এখন কি পরব? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিল, যেন প্রশ্নটা তাকে বিরক্ত করছে। তারপর ফায়ারপ্লেসের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, তোমার পোশাক শুকাতে দিয়েছি সেখানে, দেখো। ফিওনার দৃষ্টি ফায়ারপ্লেসের দিকে গেল। সেখানে তার পোশাক ঝুলিয়ে রাখা ছিল। গুহার উষ্ণতা আর আগুনের তাপ পোশাকটা দ্রুত শুকানোর জন্য যথেষ্ট। সে চাদর পেঁচিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, গুছিয়ে জামাটা হাতে নিল। কিন্তু তখনই বুঝতে পারল জামা পরে নেওয়ার জন্য একটা সমস্যা থেকে যাচ্ছে। সে জ্যাসপারের দিকে তাকিয়ে একটু কাঁপা গলায় বলল, আপনি একটু ঘুরে দাঁড়াতে পারবেন? আমি পোশাকটা পরব। জ্যাসপার গভীরভাবে ফিওনার দিকে তাকালো।
তার চোখে অদ্ভুত এক মিশ্র অভিব্যক্তি, অধিকারবোধ আর বিরক্তি। কিন্তু কিছু না বলে সে ধীরে ধীরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তার পিঠের শক্ত গঠন, চওড়া কাঁধ আর উঁচু দৈর্ঘ্য গুহার আলোতে আরও তীক্ষ্ণ দেখাচ্ছিল। ফিওনা দ্রুত চাদরটা সরিয়ে পোশাক পরে নিল, কিন্তু তার প্রতিটা নড়াচড়ায় মনে হচ্ছিল জ্যাসপার তার সব কিছু বুঝতে পারছে, যদিও সে মুখে কিছুই বলছে না। জামাটা পরে নেওয়ার পর সে ধীরে ধীরে বলল, আমি রেডি, আপনি এবার ঘুরতে পারেন। জ্যাসপার ঘুরে দাঁড়ালো, তার চোখে এক ঝলক হাসির আভাস। তারপর মনে মনে বলল, তোমার মতো মিষ্টি ঝামেলা আর আমি দেখিনি হার্মিংবার্ড। তোমার প্রতিটা মুহূর্তই যেন আমাকে পরীক্ষা নিতে ব্যস্ত। ফিওনা জামাটা ঠিক করতে করতে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার ভেতরে এক অস্বস্তিকর সন্দেহ উকি দিতে লাগলো। জ্যাসপারের কথার আচরণ যতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল, ততটাই মনে হচ্ছিল হয়তো সে পুরোপুরি সত্যি বলছে না। ড্রাগন হোক আর যাই হোক, সে তো একজন পুরুষ। এত কাছাকাছি ছিল আর কিছুই দেখেনি। এটা কি আদৌ সম্ভব? তার মনে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছিল। জ্যাসপার তখন গুহার প্রবেশপথের দিকে হাঁটছিল, যেন কিছুই হয়নি। তার দীর্ঘ সুশৃঙ্খল চলাফেরা আর নির্লিপ্ত অভিব্যক্তি ফিওনাকে আরও অস্থির করে তুলল। সে হয়তো বলছে চোখ বন্ধ ছিল, কিন্তু সত্যিই চোখ বন্ধ ছিল তো? ফিওনা নিজেই নিজের এই চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করল, কিন্তু মনের এক কোণে সন্দেহ জমে রইল। তার সব কিছু যেন ভেঙে পড়ছিল। একজন ড্রাগন হয়েও জ্যাসপারের মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ, যা তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। তুমি কি ভাবছ? হঠাৎ জ্যাসপারের গভীর কণ্ঠ ভেতরের দোলাচল ভেঙে দিল। সে ঘুরে দাঁড়িয়ে ফিওনার দিকে তাকালো, তার চোখে ছিল এক অদ্ভুত প্রশ্নবোধক দৃষ্টি। কিছু না, ফিওনা দ্রুত উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল না। জ্যাসপার ফিওনার প্রতিক্রিয়া খেয়াল করল, তার ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল। তোমার সন্দেহ হচ্ছে, তাই না? সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিওনার চোখে চোখ রেখে বলল, কি নিয়ে সন্দেহ করছো হার্মিংবার্ড? যে আমি সত্যি সত্যি চোখ বন্ধ রেখেছিলাম, নাকি তোমার সম্মান রক্ষা করার জন্য মিথ্যা বলছি? ফিওনা তার কণ্ঠে কোনো উত্তর খুঁজে পেল না। তার সন্দেহের উত্তাপে যেন আরও বেশি লজ্জা পেয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল জ্যাসপার তার মনের ভেতরে সব কিছু ঠিকই পড়তে পারছে। ফিওনা দ্রুত নিজের জামাটা ঠিক করে নিল। জ্যাসপার ইতিমধ্যেই গুহার ভেতরে ছড়িয়ে থাকা সামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এখন এসব ভাবাভাবি বাদ দাও, সে বলল, তার কণ্ঠে কঠোরতার আভাস। আমাদের এখন এই স্থান থেকে বের হতে হবে। সময় নষ্ট করার মতো অবস্থা নেই। ফিওনা একবার জ্যাসপারের দিকে তাকালো, তারপর নিজের ভেতরের চিন্তাগুলোকে সরিয়ে রেখে প্রস্তুত হতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই গুহার মাটিতে এক অদ্ভুত কম্পন অনুভূত হলো। প্রথমে কম্পনটা মৃদু ছিল। ফিওনা থমকে দাঁড়ালো। এটা এটা কি? জ্যাসপার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে গুহার দেয়াল থেকে ছোট ছোট পাথরের টুকরো খসে পড়তে শুরু করলো। কম্পন দ্রুত বাড়ছিল। বাইরে থেকে গর্জনের মতো শব্দ আসছিল, যেন প্রকৃতির রোষ তীব্র হয়ে উঠেছে। ভূমিকম্প। জ্যাসপার তৎক্ষণাৎ ফিওনার দিকে ছুটে গেল। গুহার ভেতরের পাথরগুলো কাঁপতে কাঁপতে বড় বড় ফাটল ধরতে শুরু করেছে। ছাদ থেকে একাধিক বড় পাথরের খণ্ড ধসে পড়ছিল। গুহার দেয়ালের গায়ে জড়ানো শ্যাওলাগুলো ধুলায় মিশে যাচ্ছিল। ফিওনা আতঙ্কে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার পায়ের নিচের মাটি যেন থরথর করে কাঁপছিল। গুহার অবস্থা আরও খারাপ হচ্ছিল। ভেতরের বাতাস ধুলায় ভরে গিয়েছিল। আলো আসছিল গুহার ফাঁক থেকে, কিন্তু সেই ফাঁকগুলো ধ্বংসস্তূপে ঢেকে যেতে শুরু করেছিল। এভাবে হলে তো গুহাটা ধসে পড়বে, ফিওনা ভীত কণ্ঠে বলল। তার দম বন্ধ হয়ে আসছিল ধুলার চাপে। চুপ করো, জ্যাসপার রেগে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল উদ্বেগের স্পষ্ট ছাপ। আমি কিছু একটা করব, শুধু আমার হাতটা শক্ত করে ধরো।
বাইরে ভূমিকম্পের গর্জন যেন আরও তীব্র হলো। পাহাড়ের উপর থেকে পাথরের স্রোত নেমে আসছিল। জ্যাসপার দ্রুত গুহার মাটিতে ফাটল দেখে বুঝতে পারল যে মাটিও অস্থিতিশীল হয়ে পড়েছে। আমরা আর এখান থেকে বের হতে পারবো না, ফিওনা চিৎকার করে বলল। পারবো, জ্যাসপার দৃঢ়কণ্ঠে বলল। আমি আছি, তাই তোমার ভয় পাওয়ার কিছুই নেই। জ্যাসপার ফিওনাকে শক্ত করে ধরে ঝটপট চারপাশটা পরখ করতে লাগলো। গুহার প্রবেশপথের কাছে ধসে পড়া পাথরের স্তূপের ভেতর দিয়ে একটা সরু পথ তৈরি হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানো ঝুঁকিপূর্ণ ছিল। তোমার আমার উপর ভরসা রাখতে হবে হার্মিংবার্ড, সে ফিসফিস করে বলল। আমাকে শুধু শক্ত করে ধরে রাখো। জ্যাসপার ফিওনাকে নিজের শরীরে সুরক্ষিত করে ধীরে ধীরে সেই সরু পথের দিকে এগোতে লাগলো। তাদের চারপাশে পাথর ধসে পড়ছিল, ধুলায় বাতাস ভারী হয়ে গিয়েছিল। ফিওনার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য ও জ্যাসপারের হাত ছেড়ে দিলে সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে। ভূমিকম্পের গতি একটু একটু করে কমতে শুরু করলো, কিন্তু গুহার অবস্থা ছিল ভয়াবহ। জ্যাসপার শেষ পর্যন্ত ফিওনাকে নিয়ে প্রবেশপথের দিকে এগিয়ে গেল। আলো ঝলমল করে তাদের মুখে পড়ছিল, আর দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের গাছগুলো মাটিতে ঢলে পড়েছে। আমরা বেঁচে গেছি, ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল। এখনও পুরোপুরি না, জ্যাসপার বলল, তার কণ্ঠে দৃঢ়তা। আমাদের এখানে আরও নিরাপদে বের হওয়ার জায়গা খুঁজে বের করতে হবে। এই পাহাড়ের অংশটা এখনও পুরোপুরি স্থির হয়নি। গুহার অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। ভূমিকম্পের কম্পন কিছুটা কমলেও পাথরগুলো এখনও মাঝে মাঝে খসে পড়ছিল। জ্যাসপার ফিওনার মাথাটা নিজের বুকের মধ্যে শক্ত করে ধরে বলল, আর অপেক্ষা করার সময় নেই, আমাকে এখনই কিছু করতে হবে। ফিওনা তার মুখের দিকে তাকিয়ে দেখল জ্যাসপারের চোখে এক ধরনের অদ্ভুত আলো জ্বলজ্বল করছে। তার দেহের চারপাশে এক ঝলক আলোর আভা ফুটে উঠল। আপনি আপনি কি করতে চলেছেন? ফিওনা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল। তোমার জীবন বাঁচাতে যা যা প্রয়োজন, জ্যাসপার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। এক মুহূর্তে জ্যাসপারের শরীর রূপান্তরিত হতে শুরু করলো। তার হাত থেকে লম্বা তীক্ষ্ণ নখ বেরিয়ে এলো, পিঠে বিশাল ডানাগুলো প্রসারিত হলো এবং তার পুরো শরীরটা ড্রাগনের অব্যয় ধারণ করলো। তার সবুজ চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, আর সেই চোখে দৃঢ় প্রতিজ্ঞার আভা। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একদিকে তার মনের ভেতর ভয় আর অন্যদিকে বিস্ময়। আপনি আবারও ড্রাগন রূপ নিয়েছেন, সে ফিসফিস করে বলল। এখন কোনো প্রশ্ন নয় হার্মিংবার্ড, জ্যাসপার বলল। তার গর্জন পুরো গুহায় প্রতিধ্বনিত হলো। বিশাল ড্রাগনের রূপ নিয়ে সে তার শক্তিশালী লেজ দিয়ে গুহার পথের ধ্বংসস্তূপগুলো এক এক করে সরিয়ে ফেলতে শুরু করল। তার নখের তীক্ষ্ণ আঘাতে বড় বড় পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছিল। 1 মিনিটের মধ্যে একটা সংকীর্ণ পথ তৈরি হলো, যেখানে আলো প্রবেশ করছিল। পথ তৈরি হয়েছে, সে গম্ভীর কণ্ঠে বলল। এবার তোমাকে এখান থেকে সরাতে হবে। জ্যাসপার তার বিশাল ডানাগুলো মেলে ধরল, তার সোনালি আঁশগুলো আলোতে ঝলমল করে উঠল। ফিওনা কিছু বলার আগেই সে তার ড্রাগন রূপে নিচু হয়ে ফিওনাকে নিজের পিঠে তুলে নিল। ধরো আমাকে শক্ত করে, সে বলল। ফিওনা ভয়ে তার শক্ত ডানার কাছাকাছি ধরে নিল। এক বিশাল গর্জন দিয়ে জ্যাসপার ডানা মেলে উড়ে উঠল। গুহার ভেতর থেকে বেরিয়ে এক ঝটকায় সে আকাশে উড়াল দিল। তার বিশাল ডানা পাহাড়ের বাতাসকে চূর্ণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। নিচে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া পাহাড় আর ভেঙে পড়া গাছপালা স্পষ্ট দেখা যাচ্ছিল। ফিওনা একবার নিচের দিকে তাকিয়ে কেঁপে উঠল। এত উঁচু থেকে সবকিছু খুব ক্ষুদ্র দেখাচ্ছিল। সে তার হাত দিয়ে জ্যাসপারের পিঠ আরও শক্ত করে ধরে রইল। তুমি ভয় পাচ্ছ না তো? জ্যাসপার বলল, তার কণ্ঠে একটা মৃদু তাচ্ছিল্যের ছোঁয়া। আমার কিছু বলার মতো ভাষা নেই, ফিওনা কাঁপা কণ্ঠে বলল।
কিছু বলতে হবে না, শুধু উপভোগ করো, জ্যাসপার বলল। ফিওনা জ্যাসপারের পিঠে বসে শক্ত করে ধরে রেখেছে। তার মন এখনো গুহার ধ্বংসস্তূপ আর ভূমিকম্পের স্মৃতিতে অস্থির। কিন্তু এক মুহূর্ত পরে সে অনুভব করল ড্রাগনের বিশাল ডানার শক্তিশালী ঝাপটায় তারা আকাশে ভেসে বেড়াচ্ছে। বাতাস তার চুলে খেলা করছে ঠান্ডা অথচ মুক্তির স্পর্শ নিয়ে। তার চোখ ধীরে ধীরে নিচের দিকে গেল। পাহাড়ের চারপাশে সুবিশাল মহাসাগর, যেটি চারদিক থেকে এই পর্বতটাকে ঘিরে রেখেছে। কুয়াশার সমুদ্রের ঢেউ একসাথে মিশে এক মায়াবী দৃশ্য তৈরি করেছে। এই পাহাড় সত্যি পৃথিবীর বাইরের কোনো জায়গার মতো, ফিওনা মনে মনে বলল। তার দৃষ্টি উপরের আকাশে চলে গেল। সূর্যের প্রথম আলোতে আকাশ গোলাপি আর সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে। মেঘগুলো যেন তুলোর মতো আলতো ভেসে বেড়াচ্ছে। আকাশ থেকে পৃথিবীকে দেখতে পাওয়ার এই অভিজ্ঞতা তাকে এক নতুন রোমাঞ্চে ভরিয়ে তুলল। কেমন অবিশ্বাস্য আর দুঃস্বপ্ন মনে হচ্ছে, ফিওনা ফিসফিস করে বলল। তোমার জন্য তো বটেই, জ্যাসপার সামনে থেকে বলল, তার ড্রাগন কণ্ঠে। ফিওনা নিচের দিকে তাকিয়ে আবার বলল, স্বপ্নই তো ছিল। এত বছর ধরে ভাবতাম যদি পাখির মতো উঠতে পারতাম, যদি আকাশ থেকে পৃথিবী দেখতে পেতাম, আজ সেটা সত্যি হলো। কিন্তু কল্পনায় কখনো এমন সুন্দর মনে হয়নি। জ্যাসপার ডানার ঝাপটায় বাতাসকে ভেদ করে আরও উপরে উঠতে লাগলো। তার সবুজ সোনালি আঁশগুলো সূর্যের আলোয় ঝিকমিক করে উঠছিল, যেন আকাশের অংশ হয়ে গেছে। ফিওনার চোখ পড়ল পাহাড়ের চূড়ায়। সে বুঝতে পারল এই জায়গা শুধু ড্রাগনদের জন্যই তৈরি। কোনো উড়ন্ত প্রাণী ছাড়া এই পাহাড় থেকে বের হওয়া অসম্ভব। এটাই তো ড্রাগনদের রহস্য আর আভিজাত্য, জ্যাসপার বলল, যেন ফিওনার ভাবনা বুঝতে পেরেছে। এখানে কেউ ইচ্ছে মতো আসতে বা যেতে পারে না। এই পাহাড়কে যারা চেনে তাদের জন্যই এটা নিরাপদ। ফিওনা হেসে বলল, আপনি কি বোঝাতে চাইছেন আমি এখান থেকে পালানোর চেষ্টা করলেও সেটা অসম্ভব? জ্যাসপার তার ডানার গতিবিধি সামান্য কমিয়ে বলল, আমি যা বলেছি তা বোঝার জন্য তোমাকে পালানোর চেষ্টা করতে হবে না, তবে চেষ্টা করলে আজকের মতোই অবস্থা হবে। ফিওনা তার চঞ্চল মনকে শান্ত করল। এই মুহূর্তে সে এক অদ্ভুত রোমাঞ্চ আর শান্তির মধ্যে আছে। পৃথিবীর সৌন্দর্য আর আকাশ থেকে পৃথিবী দেখার অনুভূতি তাকে মুগ্ধ করে রেখেছে। ঠিক বলেছেন, ফিওনা বলল, এটা সত্যি স্বপ্ন পূরণের মতো। জ্যাসপার কিছুই বলল না, শুধু তার ডানা মেলে মহাসাগরের মাঝখানে উঠতে লাগলো, যেন সে নিজে ওই মুহূর্তটাকে উপভোগ করছে। ফিওনার চোখ সজাগ হয়ে উঠল। সে কিছুটা বিস্মিত হয়ে নিচে তাকালো। আকাশে ভেসে থাকা অবস্থায় দূরে পাহাড়ের একেবারে শেষে মাউন্টেন গ্লাস হাউসের ঝলমলে দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার স্ফটিকের মতো স্বচ্ছ গ্লাসের দেয়ালগুলো সূর্যের আলোতে চিকমিক করছিল, যেন কোনো জাদুর রাজ্য থেকে বেরিয়ে এসেছে। ওই তো মাউন্টেন গ্লাস হাউস, ফিওনা চিৎকার করে বলল। তার কণ্ঠে অবাক হওয়ার পাশাপাশি এক ধরনের স্বস্তি ছিল। এখানে এসে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু এই গ্লাস হাউস এখনও সেখানে দাঁড়িয়ে আছে। অতপর এক মুহূর্তে জ্যাসপার ফিওনাকে নিজের শক্তিশালী ড্রাগন পিঠে আঁকড়ে ধরে গ্লাস হাউসের মাটিতে ধপাস করে পড়ল। শক্তির এক তীব্র ঝাঁকুনিতে তার বিশাল ড্রাগন রূপ বিলীন হয়ে গেল, আর ধীরে ধীরে সে ফিরে এলো তার মানব রূপে। তার বিশাল দেহ সংকুচিত হয়ে মানুষের উচ্চতায় রূপান্তরিত হলো, কিন্তু সেই রহস্যময় আভাস, সেই অদ্ভুত শক্তি তার মধ্যে অবিকল রয়ে গেল। ফিওনা চমকে গিয়ে হতবাক চোখে তাকিয়ে রইল। মাউন্টেন গ্লাস হাউসের নিস্তব্ধ বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। যখন দরজার সামনে ধপাস শব্দে জ্যাসপার ভূমিতে আছড়ে পড়ল, সেই শব্দের সঙ্গে সঙ্গে কাচের দেয়ালগুলোতে যেন একরকম প্রতিধ্বনি খেলল। সবাই বুঝতে পারল জ্যাসপার আর ফিওনা ফিরে এসেছে। লিভিং রুম থেকে একে একে উপস্থিত হতে লাগলো সবাই।
থারিনিয়াস পেছন থেকে গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের দুশ্চিন্তা। অন্যদিকে আলবিরা তার হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট বিরক্তি। তবে অ্যাকোয়ারা যেন ফিওনার দিকে ছোটার জন্য আর অপেক্ষা করতে পারল না। সে ফিওনার কাছে ছুটে গিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তুমি কি বোকা ফিওনা? অ্যাকোয়ারার কপালে ভাঁজ পড়ল। এভাবে কেউ পালায়? তুমি জানো এই পাহাড় কোথায় অবস্থিত? এটা কোনো সাধারণ জায়গা নয় যেখানে ফিরে আসা সহজ। ফিওনা ইতস্তত করে মাথা নিচু করে বলল, দুঃখিত, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি শুধু। ফিওনার কথা শেষ হওয়ার আগেই আলবিরার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। প্রিন্স অরিজিন, এত দেরি হলো কেন? আমরা ভেবেছিলাম হয়তো আপনারা কোনো বিপদে পড়েছেন। জ্যাসপার তখন মাথা উঁচু করে ধীরে ধীরে বলতে শুরু করল, আমাদের পথে বাধা দিয়েছিল ক্রাবাথন, বিশাল আর ভয়ঙ্কর কাকড়া মনস্টার। তার মোকাবেলা করতে বেশ সময় লেগেছে। অ্যাথেরিয়ন তখন জোরে পা ফেলে সামনে এগিয়ে এলো। তার মুখ কঠিন আর চোখে স্পষ্ট রাগ। তুমি কি করেছো ওনা? ধোঁকা দিয়ে পালানোর চেষ্টা? আমাকে এভাবে বোকা বানিয়ে তুমি ঠিক করনি। তোমার একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারত। ফিওনা কণ্ঠ শক্ত করে বলল, আমি পালাতে চাইনি। আমি শুধু মুক্তি চেয়েছিলাম। নিজের বাড়িতে ফিরতে চেয়েছিলাম। অ্যাথেরিয়নের চোখ আরও কঠোর হয়ে উঠল। মুক্তি? তুমি জানো না এই পাহাড়ের বাইরে কি অপেক্ষা করছে? এটা শুধু তোমার কল্পনা নয় ফিওনা, এখানে সব কিছু অতি ভয়ঙ্কর। লিভিং রুমের বাতাস থমকে গেল। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ফিওনার সামনে দাঁড়ালো। তার সবুজ চোখে এক ধরনের কোমল কিন্তু দৃঢ় চাহনি ফুটে উঠল। সাধারণ মানবী তো, তাই বুঝতে পারেনি অ্যাথেরিয়ন, তবে এখন থেকে সে বুঝবে। সে এখানেই থাকবে নিজ ইচ্ছায়। সবাই এক মুহূর্ত চুপ করে রইল। বাইরে পাহাড়ি বাতাস আর ঝর্ণার শব্দ যেন পুরো ঘরটাকে আবৃত করল। অ্যাকোয়ারা আস্তে করে ফিওনার কাঁধে হাত রাখল। তার কণ্ঠে নরম সুর। তুমি ঠিক আছো তো ফিওনা? ফিওনা মাথা নাড়ল। তবে তার চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল। মনে হচ্ছিল সে প্রথমবার সত্যিকার অর্থে বুঝতে শুরু করেছে এই পাহাড়ে ড্রাগনদের জীবন আর তার নিজের অবস্থান কতটা গভীরভাবে জড়িয়ে আছে। ক্রাবাথন বিশাল কাকড়া মনস্টার, যে তার বিশাল হাত, তীক্ষ্ণ নখ এবং গাঢ় সাদা কালো রঙের শরীর নিয়ে উপস্থিত হয়েছিল। আর তার সিগনালে যদি সব মনস্টার চলে আসতো, তবে সব ড্রাগনদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। ক্রাবাথনের আক্রমণ অত্যন্ত তীব্র আর তার ধ্বংসাত্মক শক্তি। সে কোনোভাবে এলে তার সবার জন্য একটা গুরুতর বিপদ বয়ে আনতে পারত। মাউন্টেন গ্লাস হাউসের ভেতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা বিরাজ করছিল। ফিওনার নীরব চেহারা আর অ্যাথেরিয়নের ভ্রুকুচকে থাকা ভাব দেখে জ্যাসপারের ধৈর্য যেন ফুরিয়ে যাচ্ছিল। হঠাৎ সে গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বলল, অ্যাথেরিয়নের বোকামির জন্য সে শাস্তি পাবে, আর ফিওনা, তুমিও পালানোর দুঃসাহস দেখানোর জন্য শাস্তি পাবে। অ্যাথেরিয়ন তৎক্ষণাৎ সামনে এগিয়ে এলো। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জ্যাসু ভাইয়া, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি এই মেয়েটা এমন কিছু করবে? জ্যাসপার এক পা এগিয়ে অ্যাথেরিয়নের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। সম্পূর্ণ দোষ তোর অ্যাথেরিয়ন। একজন ড্রাগন হয়ে এতটা আহাম্মক কি করে হতে পারিস সেটাই আমার প্রশ্ন। দায়িত্বের এতটুকু বোঝাপড়া নেই তোর? একজন সাধারণ মানবী তোকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল। অ্যাথেরিয়ন হতাশ কণ্ঠে বলল, জ্যাসু ভাইয়া, আমি তো শুনতাম হিউম্যান গার্লরা অনেক ছলনাময়ী হয়। আজকে তার প্রমাণ পেলাম। এরা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ঠিক ততটাই ছলনাময়ী। এই কথায় ফিওনার মুখ লাল হয়ে উঠল, কিন্তু সে নীরব থাকল। তার দৃষ্টিতে ক্ষোভ আর লজ্জা একসঙ্গে ফুটে উঠছিল। জ্যাসপার হঠাৎ অ্যাথেরিয়নের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেন মনে হলো পুরো ঘরের তাপমাত্রা নিমিষেই কয়েক ডিগ্রি কমে গেছে। চুপ কর অ্যাথেরিয়ন, জ্যাসপার ধমকে সুরে বলল।
তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। মানুষ কি আর তাদের দুর্বলতা কি তার বোঝার ক্ষমতা তোর নেই। তাই তো তুই বারবার ব্যর্থ হচ্ছিস। অ্যাথিরিয়ন আর কোনো কথা বলল না, কিন্তু তার মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল। ফিওনা একটু নড়ে চড়ে দাঁড়ালো, তার চোখে অনিশ্চয়তার ছায়া। জ্যাসপার তার দিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেলল এবং কঠিন কণ্ঠে বলল, ফিওনা, তোমার কাজও ক্ষমার অযোগ্য। তুমি জানো না এখানে পালানোর চেষ্টা কতটা বিপজ্জনক, আর তোমার জন্য এই হাউসের সবার বিপদ হতে পারত। তোমার এই দুঃসাহসের ফল তুমি বুঝতে পারবে। ফিওনা কোনো উত্তর দিল না, তার কণ্ঠ যেন আটকে গিয়েছিল, আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিভিং রুমের পরিবেশে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। সকলেই বুঝতে পারল জ্যাসপার আসলে কতটা রাগান্বিত। জ্যাসপারের চোখ দুটোতে যেন ঝলসে উঠল আগুনের স্ফুলিঙ্গ। তার গলার স্বর ঠান্ডা, কিন্তু তার প্রতিটা শব্দ যেন বজ্রপাতের মতো শোনালো। আলবিরা, ফিওনাকে মাউন্টেন গ্লাস হাউসের টর্চার সেলে নিয়ে যাও। আমি ওর দুঃসাহসের জন্য শাস্তি ঠিক করে দেব। আলবিরা একটু থমকে গেল, যেন সে বুঝতে পারছিল না আদেশটা এতটা কঠোর হবে। তবুও সে মাথা নুইয়ে সম্মতি জানালো। ফিওনা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার শ্বাস দ্রুত হয়ে এলো, কিন্তু জ্যাসপারের কঠোর মুখোব্বয় দেখে কিছু বলার সাহস পেল না। জ্যাসপার এবার থারিনিয়াসের দিকে ঘুরে তাকালো। থারিনিয়াস, ডাইনিং টেবিলের সামনে কাচের বক্স আনো। এমনভাবে তৈরি করো যাতে অ্যাথিরিয়নের ভেতরে 24 ঘন্টা বন্দি থাকতে পারে। 3 বেলা ডাইনিং টেবিলের সুস্বাদু খাবার সে দেখবে, কিন্তু তা স্পর্শ করার অনুমতি থাকবে না। থারিনিয়াস অল্প মাথা নাড়ল, তার চোখে বিস্ময়ের ঝলক। জ্যাসপারের পরিকল্পনা এতটাই অমানবিক অথচ এতটাই কার্যকর যে কেউ কোনো কথা বলতে সাহস পেল না। আর ফিওনার শাস্তি? থারিনিয়াস একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল। জ্যাসপারের ঠোঁটের কোণে এক ধরনের শীতল হাসি ফুটে উঠল। ফিওনারটা আমি নিজেই দেখছি। ওকে বোঝাতে হবে যে এই পাহাড়ে কোনো মানবিক ছলনার জায়গা নেই। আলবিরা ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এলো। ফিওনার চোখে আতঙ্কের ছায়া দেখা গেল। সে পেছনে সরে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু আলবিরার দৃঢ় হাত তাকে ধরে ফেলল। চলো ফিওনা, আলবিরা শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল। ফিওনা জোরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাসপারের তীক্ষ্ণ দৃষ্টি তাকে থামিয়ে দিল। তার চোখে আগুনের ভাষা যা কোনো প্রতিবাদের সুযোগই দেয় না। ডাইনিং রুমে থারিনিয়াস তখন কাচের বক্স নিয়ে আসতে শুরু করল। কাচের বক্সটি উচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি। এর ভেতরে স্বচ্ছ ন্যানোশিল্ড প্রযুক্তি রয়েছে, যা বক্সের ভেতর থেকে বাইরে কিছুই বের হতে দেয় না। একবার অ্যাথিরিয়ন সেটার ভেতরে ঢুকলে সে শুধু বাইরে থেকে খাবার দেখতে পাবে, কিন্তু তার শক্তিশালী ড্রাগনের হাত দিয়েও বক্সটা ভাঙতে পারবে না। এদিকে ফিওনাকে টর্চার সেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মাউন্টেন গ্লাস হাউসের নিচের গুহার গভীরে সেলটি তৈরি করা হয়েছে। মাউন্টেন গ্লাস হাউসের আধুনিক টর্চার সেল। টর্চার সেলটি ছিল একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি। দেয়ালগুলো শক্তিশালী ট্রান্সপারেন্ট মেটাক্রিস্টাল দিয়ে বানানো, যার ভেতর থেকে ফিওনা সব কিছুই দেখতে পারবে। কিন্তু বাইরে যাওয়া তো দূরের কথা, দেয়ালে হাত রাখলেও সেটি হালকা শক দেবে। পুরো সেলটি স্বয়ংক্রিয়। একটা কন্ট্রোল প্যানেল ছিল সেলের বাইরে, যেখান থেকে প্রতিটা মুভমেন্ট নিয়ন্ত্রণ করা যায়। সেলের মেঝে এক প্রকার তরল ধাতুর মতো, যা প্রয়োজনে শক্ত হয়ে বন্দীকে স্থির করে রাখতে পারে। জ্যাসপার টর্চার সেলে প্রবেশ করল, তার মুখে কঠিন অভিব্যক্তি। ফিওনার চোখে তখনও বিদ্রোহের আগুন। আলবিরা শান্তভাবে সেলের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে ফিওনার জন্য মৃদু সহানুভূতি ছিল। আলবিরা, এখানে তোমার প্রয়োজন শেষ, তুমি যেতে পারো। জ্যাসপারের কণ্ঠ কঠোর। আলবিরা কিছুই বলল না, কিন্তু যাওয়ার আগে ফিওনার দিকে একবার তাকালো। তার চোখে ছিল এক ধরনের অমীমাংসিত সতর্কতা। জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে এলো।
তার লম্বা ছায়া ফিওনার সামনে পড়ল। ফিওনা পেছাতে চাইল, কিন্তু দেয়ালে গিয়ে আটকালো। তুমি পালানোর চেষ্টা করেছিলে ফিওনা, এখানে যেটা একদমই অগ্রহণযোগ্য। তার কণ্ঠ ছিল শীতল, যেন বরফের মতো। আমি শুধু ফিরে যেতে চেয়েছিলাম, ফিওনা কাঁপা কণ্ঠে বলল। তুমি ভুল করেছ, আর ভুলের শাস্তি অবশ্যই পেতে হবে, জ্যাসপার কঠিন কণ্ঠে বলল। জ্যাসপার এক ধরনের আধুনিক ডিভাইস নিয়ে সামনে এলো। সেটা ছিল ছোট পেন্সিলের মতো, কিন্তু এর শেষ অংশ থেকে লাল রঙের আলো বের হচ্ছিল। সে ফিওনার 2 হাত সামনে টেনে আনল। আপনি এটা কি করছেন? ফিওনার কণ্ঠে আতঙ্ক। তোমাকে একটা শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে তুমি আর এমনটা না করো। সে দ্রুত ফিওনার হাত জিপটাই দিয়ে বাঁধল। জিপটাইটি সাধারণ ছিল না, এটা বিশেষ ন্যানোমেটাল দিয়ে তৈরি, যা হাতের তাপমাত্রা অনুযায়ী নিজেকে শক্তিশালী করে। যতই শক্তি লাগিয়ে ছাড়ানোর চেষ্টা করা হবে, এটা ততই শক্ত হবে। এটা ছাড়ানোর চেষ্টা করবে না, কারণ তুমি পারবে না, জ্যাসপার কঠিনভাবে বলল। এরপর সে সেলের দেয়ালে একটা বোতাম চাপল। সেলের মাঝে আলোর মতো চকমকে হয়ে উঠল। ফিওনা পেছনের দিকে তাকালো আর দেখল মেঝে থেকে ধীরে ধীরে ধাতব শিকল বের হচ্ছে, যা তার পা দুটো আঁকড়ে ধরছে। তোমার শাস্তি হবে এখানে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকা ফিওনা। মেঝে তোমার শরীরের প্রতিটা নড়াচড়া শনাক্ত করবে। যদি একটু বসার চেষ্টা করো, তাহলে এটা নিজে থেকেই শক দেবে। ফিওনার চোখে আতঙ্ক জমতে শুরু করলো। এটা খুবই অমানবিক, আপনি এটা করতে পারেন না। তুমি একজন মানবী, আমি একজন ড্রাগন। আমি মানবিক হওয়ার চেষ্টা করছি না। জ্যাসপার চোখ তুলে তাকালো। তার সবুজ চোখে এক ধরনের নিয়ন্ত্রণার শক্তি। অ্যাথিরিয়নকে শাস্তি দেওয়া হয়েছে, এখন তোমার পালা। মনে রেখো ফিওনা, আমার রাজ্যের নিয়ম ভাঙার কোনো জায়গা নেই। ফিওনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। সে জানত জ্যাসপারের কঠিন ব্যক্তিত্বের সামনে তার কোনো কথাই কাজে আসবে না। জ্যাসপার একবার পেছন ফিরে তাকালো আর সেল থেকে বেরিয়ে গেল। সেলের স্বয়ংক্রিয় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর ফিওনা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, চারপাশের অদ্ভুত প্রযুক্তির ভেতর বন্দী হয়ে। তার সামনে ছিল 24 ঘন্টার এক দীর্ঘ পরীক্ষা। অ্যাথিরিয়ন নিজের পাখা ছড়িয়ে বারবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু জ্যাসপারের সিদ্ধান্ত যেন পাথরের মতো স্থির। তার চোখে এক ধরনের অদম্য আগুন, যা অ্যাথিরিয়নের প্রতিটা যুক্তিকে অগ্রাহ্য করে। জ্যাসু ভাইয়া, আমি তো কোনো ভুল করিনি। আমি জানতাম না ও পালাতে চাইবে। অ্যাথিরিয়ন অসহায়ভাবে বলল, একজন ড্রাগন হয়ে তোর এতটা অসতর্ক হওয়া সম্ভব নয়। তুই একজন রক্ষক, অথচ এক মানবী তোকে বোকা বানিয়ে পালিয়ে যেতে পেরেছে। এটা ক্ষমার যোগ্য নয়। তোর শাস্তি ঠিক করা হয়েছে। জ্যাসপারের কণ্ঠ ছিল বরফের মতো শীতল। জ্যাসপার থারিনিয়াসকে নির্দেশ দিলেন, ডাইনিং টেবিলের সামনে সেই কাচের বক্সটি আনো। আমি চাই অ্যাথিরিয়নকে সেখানে বন্দি করা হোক। থারিনিয়াস জ্যাসপারের নির্দেশ মতো মাধ্যম কাচের বক্সটা আনল। কাচের বক্সটি ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির। এটি তৈরি হয়েছে ক্রিস্টালাইন কার্বনাইট নামক একটা উপাদান দিয়ে, যা ড্রাগনের সমস্ত শক্তিকে প্রতিফলিত করে। বক্সটি স্বয়ংক্রিয়ভাবে ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। বাইরে থেকে একটা স্বচ্ছ কাচের মতো দেখতে হলেও এর ভেতরে ছিল এক ধরনের বিশেষ কেমিক্যাল সিস্টেম, যা ধীরে ধীরে বন্দীকে দুর্বল করে তোলে। বক্সের ভেতরে ঢুকে অ্যাথিরিয়ন অনুভব করল কেমিক্যালের গন্ধ। কেমিক্যালটি ড্রাক্সালিন 7 নামে পরিচিত, একটা বিশেষ তরল, যা ড্রাগনের শরীরের শক্তি সঞ্চালনকে ধীরে ধীরে কমিয়ে দেয়। এটি সরাসরি ড্রাগনের জৈব শক্তিকে লক্ষ্য করে, ফলে তাদের শারীরিক শক্তি কার্যত নিস্তেজ হয়ে পড়ে। বক্সটি থারিনিয়াস আর আরও 2 ড্রাগনের সাহায্যে ডাইনিং টেবিলের সামনে স্থাপন করা হলো। এর ভেতরে অ্যাথিরিয়নকে বাধ্য করা হলো প্রবেশ করতে। তোর শাস্তি এখানেই শেষ না।
তুই 3 বেলায় ডাইনিং টেবিলের পাশে সুস্বাদু খাবারের গন্ধ পাবি, কিন্তু তুই কিছুই খেতে পারবি না। কেমিক্যালটাও তোর ক্ষুধার অনুভূতিকে বাড়িয়ে তুলবে, তবে খাওয়ার সামর্থ্য তোকে আমি দিচ্ছি না, জ্যাসপার কঠোর কণ্ঠে বলল। বক্সের ভেতরে একটা ধাতব আসন ছিল। অ্যাথেরিয়ন সেখানে বসার চেষ্টা করল, কিন্তু আসনটি ঠান্ডা থেকে ক্রমশই গরম হতে শুরু করলো। এটি তাপমাত্রা অনুযায়ী বন্দীকে অস্বস্তি দিতে সক্ষম। এর ভেতরের আরেকটা সিস্টেম সক্রিয় হলো। বক্সের চারপাশ থেকে আলোক রশ্মি অ্যাথেরিয়নের শরীরে পড়তে শুরু করলো। এই রশ্মি তার জৈব কোষগুলোর শক্তি নিঃশেষ করার জন্য তৈরি। প্রতিটা রশ্মি তার শরীরের শক্তি কণিকাগুলো শুষে নিয়ে তাকে দুর্বল করে তুলতে লাগলো। বন্দি অবস্থায় অ্যাথেরিয়ন বুঝতে পারল এই শাস্তি কেবল শারীরিক নয়, মানসিক যন্ত্রণারও। খাবার দেখতে পাওয়া কিন্তু খেতে না পারা, শরীরের শক্তি নিঃশেষ হওয়া, সব কিছুই এক ধরনের মানসিক যুদ্ধ। জ্যাসপার তার চেয়ারে বসল। একদিকে কাচের বক্সে দুর্বল হয়ে পড়া অ্যাথেরিয়ন, আরেকদিকে ডাইনিং টেবিলে রাখা সুস্বাদু খাবার। অ্যাথেরিয়ন, ড্রাগন হওয়ার মানে কি সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই এই শাস্তি। একবার শাস্তি শেষ হলে আশা করি তুই নিজের দায়িত্বটা বুঝে নিবি, জ্যাসপার বলল। তার কণ্ঠে ছিল এক ধরনের দায়িত্বপূর্ণ দৃঢ়তা। অ্যাথেরিয়ন নীরব রইল। কাচের বক্সের ভেতরে বসে সে ধীরে ধীরে কেমিক্যালের প্রতিক্রিয়া অনুভব করল। তার মনে একটাই চিন্তা ঘুরছিল, এই 24 ঘন্টা তাকে টিকে থাকতে হবে, তারপর আবার নিজের মর্যাদা ফিরে পেতে হবে।